একটা মেয়ে শুধু বিচারকের কাছে গিয়ে কান্দায় পড়বে, মাননীয় বিচারক আমি শেষ, কিছু দেয় শেষ। এবং ও এমন নিকৃষ্ট মানুষ, ওর জন্য ঘৃণা জন্মাইছে। আজকে যতগুলো খারাপ কথা ওকে বলতেছি একমাত্র আমি ওই কথাটার জন্য বলতেছি, আর এই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে এই জন্য ওরে বলতেছি, না এত কথা জীবনে আমি বলিনি, কোনো ভিডিওতে বলিনি। হ্যাঁ, ও কখনো স্বীকার করেনি এটার বাচ্চা বলে, ওটার কাজিনের বাচ্চা, অ্যালিসের বাবা ওর কাজিন, মানে ওর জামাই ওর কাজিন বানাইছে। তারপর ওই ইনি মানে ওর বড় মেয়ের বাবা ওইটা ওর কাজিন। আমি বলি ওনারা কোথায়, কারণ ওনারা কানাডা থাকে, ওর মা পালতে পারে না তাই আমি পালি, আমি ছোটবেলা থেকে অ্যাডপ্ট নিয়েছি। আমার আর কিছু বলার নেই এখানে, অ্যাডপ্ট নিতেই পারে স্বাভাবিক। উদয় মনের কি প্রমাণ এটা যে উদয় মন ওর পালতেছে দুজনকে এনে। রাইট নাও এখনো ওর হাজবেন্ড ওর বাসায় আসে, এখনো ওর বাসা থেকে যায়, অ্যান্ড ও একটা না দুইটা কর্নেলের কাছ থেকে ডিভোর্স পেয়েছে। আমার আর তার কিছু নাই, আমার আর ওর কি করবে, আর আমাকে জেল খাটায় ফেলছে, আমার পুরুষত্ব নিয়ে দাগ উঠায় ফেলছে, আমার কি বাদ দেয় নাই ও। অনেস্টলি স্পিকিং আমি তুমি বলবো না আপনি বলবো, আমি ভেরি অবশ্যই তুমি বলবো না, আপনি আপনার অনেক ছোট। আমি তোমারে চিনতাম না, আমি তোমাকে দেখেছি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে, তোমাকে দেখে নাই এরকম কোনো বাঙালি পাওয়া মুশকিল, তো তোমাকে ব্যক্তিগত পরিচয়ের সুযোগ হয় নাই, কিন্তু যখন এক ভদ্রমহিলার ইন্টারভিউ করলাম তারপরে গিয়ে আই স্টার্ট টু লার্ন ইউ, আমি তোমার জানতে শুরু করলাম, এবং একটা অ্যাওয়ার্ড সত্যি আমার দেখা, এবং দেখার পরে আমার মনে হয়েছে মাশাআল্লাহ ইউ আর এ জুয়েল, হয় না যে মানে যে ঘষা দিলে চকচক করে, মামুন ছেলেটা ওই রকম, এবং আমার এত পছন্দ হয়েছে। তারপরে আই স্টার্ট ফলোইং ইউ, এবং আমার মনে হয়েছে যে আল্লাহর একটা রহমত আছে ভাই তোমার উপরে। জি জি, এটা আমি মানি। এবং মানে আমি যখন তোমার সেলুনটা উদ্বোধন দেখলাম, আমি হা করে তাকাইছিলাম যে হয়তো কোনো দেশ প্রধান গেলেও এরকম মানুষ হয় না। সবই ভালোবাসা, সব স্বেচ্ছা প্রণোদিত হয়ে প্রতিটা মানুষ আসতেছে, প্রত্যেকটা মানুষ যাইতেছে, মানে এটা মিরাকল ম্যান। হাউ, কেমনে মামুন? আমি হচ্ছে আপনার 2018 সাল থেকে কন্টেন্ট করি। কন্টেন্ট বলতে গেলে তখন কন্টেন্ট করি, তখন আমি টিকটক ভিডিও করি, টিকটকার ছিলাম তখন থেকে, এখনো টিকটকারই আছি। না, প্রথমে আমি টিকটকার, দেন টিকটক থেকে যখন ভিডিও করতে করতে দেখলাম আমার ফ্যান ফলোয়ার কিছু হলো, তখন আমার প্রায় 70,000 ফলোয়ার্স। তখন আমি রমনা পার্কে যাই প্রতি ফ্রাইডেতে, তখন যে আমি ডান্সের ভিডিও মেক করতাম এখানে, আমার একটা গ্রুপ ছিল, এন্ড অনেক গ্রুপের নাম ছিল না কোনো? আমার তো ছোট গ্রুপ হলে নাম দিয়ে দিতাম। আমি এমনিতেই মাঝে মধ্যে বলতাম ব্ল্যাক বিচ্ছু ডান্স একাডেমি। ওকে। আমি যখন ডান্স করি তখন আমি আরো অনেক ছোট, আমি ক্লাস 3-4 ওই টাইম থেকে ডান্স করি। কারণ কাছে শেখান এমনি না, আমি যখন যে কোনো একটা প্রোগ্রাম হতো, বার্থডে প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, সেই প্রোগ্রামে দাঁড়ায় থাকতাম, অ্যান্ড ডান্সার যারা থাকতো তাদের ডান্সগুলো আমি দেখতাম, তাদের মুভসগুলো ফলো করতাম, সে কীভাবে করতেছে সেভাবে আমি ওটা ভিডিও করতাম। আর তারপর বাসায় যে ভিডিওগুলো মন দিয়ে দেখতাম, দেখার পর হচ্ছে তখন তো আমার নিজের মোবাইল ছিল না, আপুর মোবাইল ইউজ করতাম, আপুর মোবাইলটা চালাতাম। দেন আমি যখন টিকটকে 70,000 1 লাখ ফলোয়ার করছি, তখনও কিন্তু আমার নিজের মোবাইল নেই, তখনও কিন্তু আমি আমার আপুর মোবাইল দিয়ে ভিডিও করি। সিরিয়াসলি? জি, তখন আমার নিজের মোবাইল নেই, তখন আমি আমার আপুর মোবাইল দিয়ে ভিডিও করি। ফলোয়ার হয়েছে নিজের মোবাইলই নাই? মোবাইল, আরে খোদা। তখন আমি আমার আপুর মোবাইল ইউজ করতাম, স্যামসাং মোবাইল। সো ওইটাই দিয়ে ভিডিও করতাম, ওইটা দিয়ে দেখতাম। তারপর ছোটবেলা আপনার হেডফোন একটা MP3 টাইপ একটা ছিল, মেমোরিতে গান লোড করতাম 20 টাকা দিয়ে, গান লোড করতাম অনেক দোকানে, যে বলতাম এই গানগুলো লাগবে, অনুষ্ঠানে দেখতাম যে ডান্সাররা কি গানে ডান্স করে, ওই গানগুলো আমি বলতাম, বলার পর উনি লোড করে দিত, ওইটা লোড করে দিলে হ্যাঁ আমি শুনতাম, হেডফোন লাগাই শুনতাম, শুনে শুনে হচ্ছে ওইগুলা দিয়ে একটু রিহার্সাল করতাম বাসায় বসে বসে একা। দেন আস্তে আস্তে যখন দেখলাম না আমার মুভস গুলো ঠিক আছে, ভালো হচ্ছে, পারতেছি তাদের মতো, যাদেরটা দেখতেছি আমি তাদের মতো পারতেছি, এন্ড এমন একটা পর্যায়ে চলে আসছে, এমন একটা সময় চলে আসছে যেই স্টেজে যাদেরকে আমি ফলো করতাম তাদের কম্পিটিটর হিসাবে আমি ডান্স করতাম, এন্ড এতটাই ভালোবাসা পেতাম। তখন ছোট মানুষ ছিলাম আমি, আপনি ছোট মানুষকে সবাই ভালোবাসে। সো ওই টাইমটা যখন আমি ডান্স করতাম তখন আমাকে এমনি টাকা ছিটাইতো। আমার আগে সেই ডান্স করে নামছে, আমার সিনিয়ররা নিচে নামছে, কিন্তু তাদেরকে টাকা ছিটায় নাই, মেয়ে নিয়ে নাচছে, টাকা ছিটায় নাই। আমি সিঙ্গেল একটা ছেলে নাচতেছি, আমাকে টাকা ছিটাইছে, অ্যাপ্রিশিয়েট করছে, টাকা ছিটাচ্ছে। সো ওই টাকা ছিটাইতো, এইগুলো আমার দেখলাম খুব ভালো লাগতো, মানে ওই টাকাটা যে পেতাম এটা আমার কাছে একটা আয় ছিল। তখন তো আমার আর বাজেট করে আমাকে নিত না কেউ, আমাকে টাকা দিয়ে নিত না। এখন যে কোনো একটা দোকানে যাই, যে কোনো একটা উদ্বোধনে যাই, 30,000-50,000 টাকা নিচে যাই না, ওইটা দিয়ে ওরা সাইদা দেয় যে ভাই আপনার 50,000 টাকা দিচ্ছি, আপনার শোরুমটা এসে ওপেনিং করে দিয়ে যান। আর তখন চাইলেও পাইতাম না, তখন যে আমি উড়ায় মারতো 1,000-2,000 টাকা, মনে করেন 100-200 টাকা করে, 20 টাকা 30 টাকা 10 টাকার নোট, এগুলো মারতো যখন, তখন ওইগুলা পেয়ে আমার অনেক খুশি লাগতো, মনের মধ্যে অনেক ভালো লাগতো। তখন থেকে আমি একটা
ফোকাস দিলাম ডান্সের প্রতি, ফোকাসটা যে ডান্স করতে হবে, ডান্স দিয়ে ভালো কিছু করবো আমি। ইভেন আমি হচ্ছে ইন্ডিয়ার যে পারফরমেন্সগুলো দেখেন আপনারা, অনেক শো আছে, ডিডিসি আছে, তারপর ডান্স ইডিয়াট আছে, হ্যাঁ ডিআইডি আছে, অনেক কিছু আছে, আর অনেকগুলো আছে। সো এইগুলো ফলো করতাম। আমি ভাবতাম, স্বপ্ন ছিল আমি ওই যে ডান্স করবো, এরকম ফ্যান ফলোয়ার হবে, আমি এত মানুষ আমার জন্য তালি বাজাবে, এরকম ভাবতাম আমি যে আমার জন্য মামুন নাচতেছে তালি বাজাবে সবাই, মামুন স্টেজে এন্ট্রি নিচ্ছে, মামুনের জন্য তালি বাজাবে সবাই, এটা ভাবতাম আমি, এইগুলো স্বপ্ন ছিল আমার। সো এখন আর ওই স্টেজে যাওয়া লাগে না আমার, আমি বাংলাদেশে থেকেই এখন আমি কোথাও গেলে, কোনো একটা অনুষ্ঠানে গেলে মানুষ আমার জন্য তালি বাজায়, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে ভালোবাসে। অনেকে আছে হেট করে, থাকতেই পারে, মানুষের হেটার্স লাভার্স সব উভয় পক্ষেই থাকবে, কারো শুধু হেটার্স থাকে না। লাখ হয়ে গেল, ফোন নাই তখন, তারপরে ফোন কেনাটা কেমন হইলো? তারপরে হচ্ছে যে আব্বু আম্মু এটা করে দিচ্ছে আস্তে ধীরে। তো তখন হচ্ছে আমি আবার আমার একটা সার্কেল, আমার ডান্স করার মধ্যেই একটা যেটা হচ্ছে যে ভার্চুয়ালে না, তখন রিয়েল লাইফে আমার কিছু ফ্যান ফলোয়ার হয়েছে। যেমন সেখানে ছিল হৃদয় ছিল, তারপর আরো কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছিল, নয়ন ছিল, শিমুল ছিল, তো আরো কিছু বন্ধু বান্ধব ছিল। তাদেরকে নিয়ে আমি আমার একটা গ্রুপ ক্রিয়েট করি। গ্রুপ ক্রিয়েট করার পর আমি নিজে একটা ক্লাব তৈরি করি, ক্লাব ভাড়া নেই। মানে এই যে একটা ব্রাক স্কুল আছে, আপনি চিনেন হয়তো ভাই, ব্রাক স্কুল হলো সকালবেলা পড়াশোনা করাইতো, রাতের বেলা বন্ধ থাকতো। তো আমরা কি করতাম, বাড়ির কাছ থেকে রাতের জন্য ভাড়া নিতাম, যে সকালে স্কুল চলবে, রাতের বেলা আমরা আমাদের ডান্স স্কুল চালাবো। বলবো ঠিক আছে, ডান্স স্কুল? হ্যাঁ, ডান্স স্কুল ছিল আমার। তখন আমি প্রায় আপনার 2000 টাকা 3000 টাকা এরকম ভাড়া দিতাম ওই স্কুলটার, এত বেশি ছিল না, হামরি ভাড়া ছিল না, 2-3000 টাকা ভাড়া দিলে পাইতাম, কারণ রাতে 1 ঘন্টা 2 ঘন্টা আমি ডান্স ক্লাস করাইতাম। তো আমার ওইখানে প্রায় আপনার 20-25 জন স্টুডেন্ট ছিল শুরু থেকেই। আরে বাপরে, তারপর প্রথম শুরু থেকেই আমরা 10-15 জন দিয়ে শুরু করছি, তারপর 20-25 জন হয়ে গেছে। তা জায়গা দিতে পারতেছিলাম না, তারপর আর কাউকে অ্যাডমিশন দেই নাই, কাউকে নেও নাই। তো এই 20-25 জন নিয়েই আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, অ্যান্ড আমি সবাইকে ডান্স শিখাই, অ্যান্ড আমিও প্রতিদিন শিখতে থাকি, মানুষকে দেখতে থাকি। আমার তো কোনো গুরু ছিল না ছোটবেলা থেকে যে আমাকে শিখাবে, ওরকম ভাবে কেউ ছিল না। সো যখন শিখা শেষ হয়ে গেছে, মাঝখানে হচ্ছে অনেক ডান্স করতে করতে ডান্সের লাইনের অনেক সিনিয়র যে টিচাররা আছে তাদের সাথে পরিচয়। যেমন একটা নয়ন ভাই ছিল, তার সাথে পরিচয়, উনি আমার এরিয়ার অনেক সিনিয়র একটা ডান্স টিচার ছিল। সেও আমাকে বলে যে ঠিক আছে, তুমি এখন থেকে আমার ক্লাসে আসো। সে ইনভাইট করতেছে যে তোমার কোনো কস্ট লাগবে না, কোনো মান্থলি কোনো পেমেন্ট দিতে হবে না, তুমি আমার ক্লাসে আসো। মাশাআল্লাহ। সো আমিও যেতাম, যে দেখতাম, শিখতাম, লার্ন করতাম যে কি করতেছে ওনারা, দেখে দেখে এসে আমি আবার আমার স্টুডেন্টকে শিখাইতাম। আমি আবার অন্য জায়গায় যেতাম, আমার ভিডিওগুলো দেখতাম। এইভাবে হচ্ছে আমার ডান্সিং ক্যারিয়ারটা। তো এইভাবে রমনায় যেতাম, এরকমভাবে রমনায় যে ডান্স করে ভিডিও আপলোড করতাম টিকটকে। তারপরে যে বিয়ে বাড়ি, আরো সুন্নতি খদনামাত, আর কত কিছু আছে, কত অনুষ্ঠান আছে, সবকিছুতে যা ডান্স করতাম। আনন্দের উপলক্ষ পাইলেই হয়েছে। হ্যাঁ, তখন হচ্ছে যে আমাকে একটা সময় আসলে কি মানুষ হচ্ছে 2000 টাকা 3000 টাকা 5000 টাকা দিয়ে আমাকে নিয়ে যেত। ফার্স্ট পেমেন্ট কে দিছিল? ফার্স্ট পেমেন্ট খেয়াল নাই ওরকম ভাবে, কিন্তু এমন হচ্ছে যে আপনার 5-7 হাজার টাকা এরকম ছিল। অনেক সেই সময় ওইটুকু বাচ্চার জন্য অনেক। 5-7 হাজার টাকা ছিল। আবার যদি ইনভাইটও না করতাম, আমি যদি অনুষ্ঠান পাইতাম, আমি এমনিতেই যাই নাচা শুরু করে দিতাম। মানে বক্স থাকলেই হইলো, আমি হৃদয় এই দুজন মিলার জুটি, আমার একটা জুটি ছিল, আমি নাচ শুরু করে দিতাম ওই জায়গায়। নাচলে আমি ভাবতাম যে আমার কেউ টাকা দিয়ে নেওয়া লাগবে না, আমি নাইচে টাকা কামাবো, আমি নাচলেই টাকা ছিটাবে মানুষ, এটা আমার কনফিডেন্স ছিল, কনফিডেন্স লেভেল। আমি ডান্স করে মানুষের পকেট থেকে টাকা বের করবো। আমি যখন ডান্স করতাম, মানুষ টাকা ছুটাইতো, ওই টাকাটা নিয়ে আমি এত খুশি হইতাম, ওর একটু ভাগ দিতাম, আমি একটু নিতাম, নিয়ে আমি বাসায় যেতাম, আম্মুকে দিতাম, দেখো আম্মু আমি ডান্স করে 2 টাকা পাইছি, আম্মুর একটু দিয়ে আমি ওরা পকেটে রাখতাম একটু। তো এটা নিয়ে আবার হাত খরচ ছিল আমার। তো আমার আম্মু কি করতো, আমার আম্মু আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করছে। আমার বাবাও অনেক একটা হোঁচট খাইছে জীবনে। আপনারা অনেক লাইভে হয়তোবা দেখছেন, যারা ভিউয়ার্স আছেন যারা তা জানেন হয়তোবা, যে আমার বাবা মালয়েশিয়ার প্রবাসী ছিলেন, অ্যান্ড অনেক টাকা ইনকাম করতেন। আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, অ্যান্ড আমার বাবার যে বংশগতি, এটা পুরোটাই খুব মানে খানদানি বংশ, মালবাড়ি। আমাদের শরীয়তপুর সখীপুরের মালবাড়ি এক নামেই চিনে সবাই, দক্ষিণ তারাবুনিয়ার, আমরা মাল বংশের। সো আমার দাদার ফ্যামিলিটা, আমার বাবার ফ্যামিলিটা খুব ভালো ছিল, এস্টাবলিশ ছিল, অ্যান্ড আমার বাবাও এস্টাবলিশ ছিল। উনি মালয়েশিয়া যাওয়ার পর অনেক মানে টাকা পয়সা ইনকাম করার পর একটা বন্ধু ওনার সাথে জালিয়াতি করছে, করে ওনার টাকা পয়সা নিয়ে পালাই গেছে। ইভেন আমার বাবাকে মার্ডার করার চেষ্টা করছে। এইগুলো নিয়ে আমি এখন পর্যন্ত কিছু করিনি, কিন্তু আমি করার চিন্তা ভাবনা করতেছি যে ওই লোকটার বিরুদ্ধে কিছু একটা করবো আমি, ইনশাল্লাহ। আমার বাবাকে যে কষ্ট দিচ্ছে, আমার বাবার এই যে আমার জীবনে এত কষ্ট এনে দিচ্ছে ওই লোকটার আমি কিছু করে ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ সত্যি, যদি এটা যে সব সত্যের জয় সব একদিন হবে, একদিন হবে, কেউ না কেউ এই বিচার করবে ইনশাল্লাহ। সো ওইভাবেই হচ্ছে যে আমার আম্মু হচ্ছে যে আমাকে একটা ফোন কিনে দেয় প্রথমে, ছোটখাটো আপনার 3000 টাকা না 2000 টাকা দেয় গুলিস্তান থেকে, চোরাই মার্কেট থেকে। সো ওই মোবাইলটা ইউজ করে দেখি শুধু গেমস খেলতে পারে, কিছু করতে পারি না। না, এটা নামই ছিল অ্যান্ড্রয়েড, গুলিস্তানের মোবাইল। ওকে, গুলিস্তানের মোবাইল, ওটা মানে ব্র্যান্ডেড মোবাইল, কিন্তু মানে নতুন মোবাইল,
কিন্তু চায়না মোবাইল ওটা, নামি অ্যান্ড্রয়েড। আজীব জিনিস, আজীব জিনিস, মানে অ্যান্ড্রয়েড মোবাইল কিনছি, নামি অ্যান্ড্রয়েড ধরাই দিছে কিনে নিয়ে আসছি। আনার পরে 3000 টাকা পুরো গচ্ছা গেছে, কিছু করতে পারি নাই। তো ওইটা বিক্রি করে আবার একটু আপডেট করতেছি আস্তে আস্তে, 1000 টাকা 500 টাকা ভরে ভরে আস্তে আস্তে মোবাইল আপডেট করতে করতে। সো আপুটা ইউজ করতাম, আপুটা ইউজ করতে করতে আবার হচ্ছে যে আমি, আমার একটা বড় ভাই ছিলেন এলাকার, তো উনি কি করছে, আমার একটা স্যামসাং না সরি আইফোন 6s দিচ্ছে আমাকে, বলতেছে মামুন এইটা বাইপাস মোবাইল, এটা তুমি সিম ইউজ করতে পারবা না, কিন্তু তুমি এই মোবাইলটাতে ভিডিও করতে পারবা। আমি বলছি ভাই আমার মোবাইলটা লাগবে, যে যেভাবে হোক। স্যামসাং তো আমার আপুটা ছিল যেটা আমি ইউজ করতাম, আইফোন 6, হ্যাঁ আইফোন 6s, ওইটা আমার জীবনের প্রথম মোবাইল, এখনো আছে মোবাইলটা। সো ওই মোবাইলটা দিয়ে আমি স্টার্ট করি, ওইটার মধ্যে ফার্স্ট স্লো মোশন দিয়ে ভিডিও করি, ওইটা থেকে স্লো মোশন স্টার্ট হয়েছে আইফোনে। তো ওইটা দিয়ে ভিডিও করে স্টার্ট করি, অ্যান্ড মানে লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন থেকে আস্তে আস্তে। আইফোন নেওয়া শেষ নিয়েছি, তারপর হচ্ছে যে কোয়ালিটি আপডেট হয়েছে, ভিডিও মানুষ পাচ্ছে, কিছু কোয়ালিটি পাচ্ছে। তো তখন হচ্ছে মানুষ দেখতেছে, লাইক করতেছে, ভিডিও দেখতেছে। যে আমি রমনা যে যখন ডান্স করি, এডিটটি কি তুমি করতা? হ্যাঁ এডিট আমি নিজেই করতাম, এখনো আমি নিজে করি, এখন পর্যন্ত স্টিল আমি নিজেই এডিট করি। তো যখন আমি রমনাতে ডান্স করতাম তখন ওই মোবাইল দিয়ে ভিডিও করতাম, আমার সার্কেল নিয়ে নয়ন, আমি, শিমুল, হৃদয়, আমরা একটা সার্কেল যেতাম, যে হচ্ছে ডান্স করতাম। যখন আমরা রমনা পার্কের মাঝখানে ডান্স করতাম শুক্রবার, তো এমনিতেই রমনায় একটা সময় ছিল, প্রচলন ছিল রমনা পার্কে হাঁটতেই যেতে হবে, ঘুরতে যেতে হবে, বটতলায় যেতেই হবে রমনার, এরকম ছিল। তো ওই টাইমটাতে মানুষ একদম ক্রাউড হয়ে থাকতো, ভিড় হয়ে থাকতো। সেলিব্রিটি না হলেও আমাদের ডান্স দেখে একটা সেলিব্রিটি ভাইব পাইতাম আমরা, যে এত মানুষ, 100-200 মানুষ ভিড় হয়ে থাকতে। বক্স নিয়ে যাইতা না, ফোন থেকে বাজে এই ছোট ছোট বক্স নিয়ে যেতাম, ওকে, ক্যান বক্সগুলো ছিল যেটা 300-400 এরকম প্রাইস, ওগুলো কোকের ক্যানের, হ্যাঁ ওইগুলো নিয়ে ডান্স করতাম। সো এগুলো করতে করতে মানুষ না এই ভিডিওগুলো অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো। তো তখন আমার কিছু ফ্যান ফলোয়ার হলো ওই জায়গায়, মানে রিয়েল লাইফে ফ্যান ফলোয়ার হচ্ছে তখন ভার্চুয়াল ফ্যান ফলোয়ারের উপরে ডিপেন্ড না, আমার রিয়েল লাইফে যেগুলো দেখতেছে ওরাই আমার ফ্যান হচ্ছে, তারাই ভিডিও করতেছে এসে। তারপর দেখি তারা লাইকি ভিডিও করে, মানে লাইকি অ্যাপসটা আমি চিন্তাম না, নতুন একটা ফিল্টারে ভিডিও করতেছে, যেটা কি ফিল্টার আপনি দেখবেন, স্ন্যাপচ্যাটের ফিল্টার একরকম, মেসেঞ্জারের ফিল্টার একরকম, তারপর ইনস্টাগ্রামের ফিল্টার একরকম, আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন ফিল্টার, কিন্তু আমি ওই ফিল্টারটা চিন্তাছি না এটা কোন অ্যাপসের ফিল্টার। তো তখন আমি একটু আমার কিউরিওসিটি জাগে যে কোন অ্যাপস দিয়ে ভিডিও করে সবাই, মানে একজন আসলে কথা ছিল, একজনের পর একজন আসতেছে, সবাই ওই অ্যাপসটা ইউজ করতেছে। তো তখন আমার কিউরিওসিটি জাগে যে কি অ্যাপস এটা। পরে আমি খোঁজ খবর নিয়ে পাইলাম যে এটা লাইকি অ্যাপস। লাইকি অ্যাপস বাংলাদেশে একটা কমিউনিটি আছে, এটার একটা ভবিষ্যৎ আছে, টিকটকের যেমন ভবিষ্যৎ নাই তখন। তো আমি কি করলাম, লাইকি দিকে মুভ করলাম। লাইকি দিকে মুভ করার পর আমি ভিডিও আপলোড করতেছি, 60-70টা ভিউ পাই না। সো একদিন রমনার ডান্সের ভিডিও, আগের ভিডিও আমি ঠুস করে ছেড়ে দিছি, মনে হলো যাই ছাড়ি, আগের ভিডিও থেকে তো টিকটকে ছাড়ছি, লাইকিতে তো ছাড়ি নেই, লাইকিতে ছাড়লাম। পরের দিন সকালবেলা দেখি আমার 9 লাখ প্লাস ভিউ, এটাতে এক ভিডিওতে 9 লাখ ভিউ। আমি তো মাথা নষ্ট, এখন 9 মিলিয়ন বা 900 মিলিয়ন হলেও আমার অতটা লাগবে না, আনন্দ লাগবে না। তখন 900K-তে এত মানে এক্সাইটেড হয়ে গেছে আমি, যে এত ভিউ আসছে আমার, এত মানুষ দেখতেছে আমাকে। সেই দিন থেকে আমি ইন্সপায়ার হওয়া শুরু হলাম, যে না ভিডিও করতে হবে, ডান্সের ভিডিও বেশি করে করবো। তখন তো এমনি করতাম, তখন আরো বেশি করে করা শুরু করলাম। তো এই ভিডিও করতে করতে আমার এই লাইফটা একটু ঘুরে গেল, সবকিছু চেঞ্জ হয়ে গেল। লাইফে বোধহয় কয়েক মিলিয়ন হয়েছিল, 10 মিলিয়ন। হ্যাঁ অনেকেই জানে, যেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে আমার সেলুনে একজন ফিলিপিন্সের একটা কাস্টমার আসছে, উনি বলতেছে আপনি মামুন, আর ইউ প্রিন্স মামুন? আমি হ্যাঁ আমি প্রিন্স মামুন। আপনি আমাকে চিনেন কিভাবে? আমাকে জিজ্ঞাসা করলাম। উনি বলতেছে আমি জানি আপনি বাংলাদেশে প্রথম 10 মিলিয়ন হিট করছেন। আমি এই মানুষটা ফিলিপিন্সে থাকে, সে জানে আমি 10 মিলিয়ন হিট করছি। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় যে অ্যাচিভমেন্ট আমার এটা। সো তখন থেকে হচ্ছে যে আমি ভিডিও করা শুরু করি, অনেক ভিডিও করি। অ্যান্ড একটা পর্যায়ে হচ্ছে যে লাইকিতে লাইভ করার একটা সিস্টেম আসছে। সিস্টেম আগে থেকে ছিল, আমাকে অনেকে গাইড করছে যে এইভাবে করো লাইভ, ওইভাবে করো, এইভাবে টাকা আর্ন করতে পারো, এটা করতে পারো। তখন টাকা আর্ন করার সিস্টেম আমি জানতাম না। তো যখন আমাকে গাইড করার পর আমি লাইকিতে মুভ করলাম, লাইভ শুরু করলাম, তখন হচ্ছে যে আমার ইনকাম শুরু হলো লাইকিতে লাইভে। তখন আমি এজেন্ট ছিল আমার ইন্ডিয়াতে, ভানুভাই আমাকে খুব সাপোর্ট করতো, যে তুমি এত ফেমাস, তোমার এত ভিডিওতে। তখন আমাকে মানে অফিসিয়াল যত মানুষ ছিল সবাই আমাকে মানে হিংসা করতো। লাইকিতে যত অফিসিয়াল ছিল, যত ক্রিয়েটার ছিল, কন্টেন্ট ক্রিয়েটার ছিল, যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, সবাই আমার হিংসা করতো, আমার নামে রিপোর্ট করতো অফিসিয়ালের কাছে, যে মামুনকে ভেরিফিকেশন না দেওয়া হোক। আমাকে একটা মানুষ সাপোর্ট করছে, যার কথা আজকে বলতে হয়, যে হচ্ছে ইতি আপু। সে আমাকে খুব সাপোর্ট করছে। ও আপু আমাকে সাপোর্ট করে চায়নার যে কে বলে বাদার কোম্পানি, হ্যাঁ যাদের কোম্পানির যে যারা হচ্ছে যে ম্যানেজমেন্টের লোক আছে, তারা যখন বাংলাদেশে আসছে তাদের সাথে আমার মিট করে দিয়েছে, তাদের সাথে কথা বলে দিচ্ছে সরাসরি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল সেদিন। মিট করে দেওয়ার পর উনি বলছে তুমি মামুন, তুমি তো সারাক্ষণ লিডার বলে থাকো, তুমি এত কিছু থেকে বঞ্চিত কেন? তুমি তো লাইকির একটা স্টার, তো তোমাকে আমরা ভালো একটা কিছু দিব, আমি এটাই চাই, আর কিছু চাই না। তো তখন আমাকে ওনারা ভেরিফিকেশন দিল, আমার অ্যাকাউন্টে আরও ট্রাফিক দেওয়া শুরু করলো, আমার অ্যাকাউন্ট নিয়ে প্রমোট করা শুরু করলো, যে লাইকির একজন স্টার, লাইকির একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার, লাইকির একজন হট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, মানে হট ভিডিও মানে হট ভিউ, রাইট, আই আন্ডারস্ট্যান্ড।
ট্রাফিক অনেক আমার অ্যাকাউন্টের মধ্যে, মানে ফর ইউতে 100টা ভিডিও থাকলে 90টা আমার ছিল তখন। এত পরিমাণ, প্রতিদিন আমি 30টা ভিডিও আপলোড করতাম। হ্যাঁ, প্রতিদিন 30টা ভিডিও আপলোড করতাম। কেমনে? একটা টার্গেট ছিল তখন, কারণ হচ্ছে বাংলাদেশে একটা লিডার বোর্ডের একটা সিস্টেম ছিল, যে লিডার বোর্ডে আপনার 24 ঘন্টা একটা লাইক কাউন্ট করে, যে এই অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে কতটা লাইক আসছে। আমি 6 লাখ 7 লাখ লাইক নিতাম 24 ঘন্টায়, পার ডে? পার ডে 6 লাখ 7 লাখ লাইক। 6 থেকে 7 লাখ লাইক পার ডে? লাইক, এটা কোনো ভিউ না। ও মাই। সো এই লাইক নিয়ে আমি হচ্ছে যে লাইকের লিডার বোর্ড নাম্বার 1 ধরে রাখছি অনেক দিন। ও মাই গড। এটা ধরে রাখার পরে আমার নামটা হয়ে গেছে, তখনই আমার নামটা ছড়ায় গেছে মানুষের কাছে। প্রিন্স মামুন কেউ একজন আছে কন্টেন্ট ক্রিয়েটর, মাই গড। তখন থেকে হচ্ছে যে আমার আমি অনেক ইন্সপায়ার হলাম এই ম্যাডামদের সাপোর্ট পেয়ে, যে আমাকে লাইকি অফিসিয়ালরা একদম মানে ডিরেক্টলি আমাকে সাপোর্ট করতেছে। তখন থেকে আমি আরো বেশি ভিডিও করা শুরু করলাম, লাইকি লাইভ করা শুরু করলাম। আমার মানে স্যালারির প্রথম স্যালারিটা ছিল 60,000 টাকা ওইটুকু বয়সে? ওইটুকু বয়সে। আমার বয়স তখন মনে হয় আপনার 14। হ্যাঁ, আমার 14 বছর বয়সে আমার 60,000 টাকা পেমেন্ট। ও মাই তো গড। এইটা পাওয়ার পরপরই আমার বাবা মাকে আমি বলছি, তোমরা আর কোনো স্ট্রাগল করবো না, কোনো কষ্ট করার দরকার নাই, ইনশাআল্লাহ আল্লাহ মুভ পাক অন করো, এখান থেকে বের হও। এখন যে পরিবেশ আছে এই পরিবেশ চেঞ্জ, আমি তোমাদেরকে নতুন একটা পরিবেশ উপহার দিব। আমি একটা এজ এ সন্তান হিসাবে আমি তোমাদেরকে দেখবো, দায়িত্ব পালন করবো। দায়িত্ব পালন করো। আমার বাবা মা বলে না হবে না, তোরটা তুই কর, আমি জানি না। আমি 1 মাস ওনাদেরকে জোর করে আমি বাসা নিছি, তারপরে দোকানপাট কিছু ছাড়ে না, ব্যবসা করতে আছে, আমার উপর নির্ভরশীল না তারা। মানে বিশ্বাস করতে পারতেছে না কি আসলেই, তারাও অবাক হয়ে গেছে। তারপর যখন দেখলো যে না, প্রথম মাসেও 60, পরের মাসে তার চেয়ে বেশি পেয়েছি, তার দ্বিগুণ, মাশাআল্লাহ 1 লাখ 1 লাখ 10 এরকম। তো তখন আব্বু আম্মু না বিশ্বাস করলো, না ছেলে আমার কিছু একটা করতেছে, কিছু একটা পারছে করতে। তখন হ্যাঁ, মানে ভরসা আছে, ভরসা, তখন কনফিডেন্স চলে আসছে আমার বাবা মা, আমার ফ্যামিলি সবার কনফিডেন্স চলে আসছে। না একটা আছে না, প্রথম মাসে আসলো 60,000 টাকা, পরের মাসে যদি না আসে তখন কি করবো আমরা? তো এটাও তো একটা চিন্তা ভাবনার বিষয়। তো ওই চিন্তা ভাবনাটাই করছে। ওনারা তো মুরব্বী মানুষ, ওনারা তো ভবিষ্যৎটা চিন্তা ভাবনা করবে। হুট করে হুজুকে নাচলেই হবে না, 60,000 টাকা দিয়ে আর কয়দিন চলতে পারবে? 1 মাস 2 মাস। সঠিক। তো ওনারা দেখছে যে পরের মাসেও মামুন ইনকাম করতে পারতেছে, তখন হচ্ছে ওনারা আমার সাথে মুভ অন করে, আমরা আমার নতুন করে জীবনযাপন শুরু করি। সাইদনগর নতুন বাজার 100 ফিট আমি বাসা নেই, ফ্ল্যাট নেই, ওইখানে ফ্ল্যাট নেওয়ার পর ওইখানে আমার দিন যাপন শুরু হয়, ওইখানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়, নতুন ফ্রেন্ডসদের সাথে পরিচয় হই, বান্ধবীদের সাথে পরিচয় হই, সবাই আসে আমার বাসায়। অ্যান্ড অনেক বান্ধবীরা আসতো আমার বাসায়। আপনারা দেখছেন এত সুন্দর সুন্দর ভিডিও মেক করতাম, এত রোমান্টিক ভিডিও মেক করতাম, এত ফানি ভিডিও মেক করতাম, মানুষ খুব দেখতো আর হাসতো আর মজা পেত। প্রতিদিন 30টা ভিডিও মামুন? হ্যাঁ, 30টা ভিডিও করতাম প্রতিদিন। 30টা ভিডিও শুটিং করতে তো 30 ঘন্টা লাগে, 24 ঘন্টা কেমনে কি? না এত সময় লাগে না। আমি তখন হচ্ছে যে তখন আছে ইন্ডিয়ার টিকটক অ্যাকাউন্টটা ব্যান ছিল না, ইন্ডিয়াতে কিন্তু আনব্যান ছিল। তখন ইন্ডিয়ানরাও টিকটক ইউজ করতো। আমি আবার ইন্ডিয়ানদেরকে ফলো করতাম, যারা টপ ক্রিয়েটার আছে তারা কি করতেছে তাদের লিস্টগুলো আমি দেখে রাখতাম। আজকে রাতে সারা রাত আমি কন্টেন্ট সিলেক্ট করতাম, যে আমি কালকে এই 10টা এই 20টা সাউন্ড এইভাবে করবো, এটাকে মডিফাই করে এই 10টা করবো, 10টা থেকে 20টা করতাম। এই 20টা কন্টেন্ট আমার করতে হবে কালকে। আমি আমার যে স্কোয়াডের পোলাপাইন ছিল তাদেরকে বলতাম যে কালকে ভিডিও করতে যাবো, ওরাও রেডি, 1 পায়ের দৌড়। আমরা না খেয়ে দৌড় দিতাম সকাল সকাল ভিডিও করতে, ঝাড়ু টাড়ু এইটা সেটা যা পাই ঝাড়ু দিয়ে বাইরে করতাম, যা মন তা করতাম, লেগের মধ্যে দাঁড়ায়। ওইগুলোই দেখতো মানুষ, ওইগুলোই লাইক করতো। 5 লাখ 6 লাখ করে লাইক আসতো প্রতিদিন। লিডার বোর্ড নাম্বার 1 ছিলাম আমি, বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন হিট করছে এই জন্য আমি, টানা নাম্বার লিডার বোর্ড 1-এ থাকার কারণে। দেন হচ্ছে এই আমার লাইফের ইউটার্ন। তখন থেকে আমি লাইকিতে লাইভ করা শুরু করলাম। হ্যাঁ, লাইকিতে আমার 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে লাইভের পেমেন্ট আসছে। আরে বাপরে। 2.5 লাখ করে 3 লাখ করে। এটা আবার ভানুভাই আমাকে সাপোর্ট করছে যখন, তখন আমার 3 লাখ 2.5 লাখ করে আসছে। নর্মালি 1.5 লাখ টাকা নর্মালি আসতো পার মান্থ, 1.5 লাখ টাকা আসতো। এটা শুধু লাইভের, আর স্পন্সরগুলো তো হিসাব আলাদাই। আর মাঝখানে একটা স্ন্যাক অ্যাপস আসছে, এই যে গ্রামে যে বাড়িটা করছি আমি, এটা পুরো অবদানই আমার হচ্ছে যে মিডিয়াটা বেশি, বিশেষ করে এই স্ন্যাক অ্যাপে আমাকে, এটা একটা নতুন একটা অ্যাপস লঞ্চ করছিল চায়নারই। ওরা হচ্ছে যে যারা হচ্ছে যে যাদের ফলোয়ার্স আছে, অনেক ফলোয়ার্সের উপর ডিপেন্ড করে স্যালারি দিত। তো আমি পার মান্থ হচ্ছে আপনার $5,500 পেতাম পার মান্থ। রিয়েলি? কত বছর বয়স তখন? এটা আপনার 4 বছর আগের কথা। তার মানে পার মান্থ 6 লাখ টাকা বেতন? হ্যাঁ, তখন 6 লাখ ছিল না, তখন ডলারের দাম একটু কম ছিল। তখন আপনার 4,80,90,000 টাকা এরকম ছিল। ও মাই গড। তখন এরকম ছিল, পার মান্থ পেতাম এটা। এটা হচ্ছে স্ন্যাক অ্যাপ। লাইকি অ্যাপটা তো আলাদা আছেই, এটা তো এখানে তো 1-1.5 লাখ টাকা ধরা আছে এখানে। তার মানে গড় পড়তা মাসে 18 থেকে 20 লাখ টাকার কাছে গেছি। না এত না, মানে কাইন্ড অফ আপনার ধরেন 7-8 লাখ টাকা আসতো পার মান্থ তখন। ওকে। তো ওই মিলাইছিলাম আমার টাকা পয়সা, ওই আম্মুর কাছে দিলাম। দেওয়ার পর বললাম, যাও আম্মু তোমার জন্য একটা বাড়ি করো। সো এই হচ্ছে বাড়ির কাহিনী। হ্যাঁ, তারপর হচ্ছে ওই টাকা দিয়ে ওইখান থেকে আমার 3 মাস পেমেন্ট আসলো স্ন্যাক
3 মাস একবার টানা পেমেন্ট দিল, দেন একটু আটকে গেছে, আবার থেমে গেছে, কি যেন হলো, ঝামেলা হলো ওদের। তারপর হচ্ছে 3 মাসের পেমেন্ট আমাকে দিছি। দেন আগেরও অনেক সঞ্চয় ছিল, কারণ লাইকিতে তো আমি আর শুধু শুধু মুড়ি খাই না, ওইখানে তো টাকা কামাইছি, ওই টাকাগুলো তো ছিল জমানো। আমার লাইফের মানুষের কি করে, সাইকেল কিনে, তারপর হচ্ছে যে একটা বটবডি বাইক কিনে, বটবডি বাইক কিনে, তারপরে একটু মডিফাই বাইক কিনে, তারপরে একটু স্পোর্টসে যায়। আর আমার জীবনের প্রথম বাইক হচ্ছে R15, জীবনের প্রথম বাইক কিনে সেটা R15। তখন আমি বাইক ভালোভাবে চালাইতে পারি না, R15 কিনে আমি ওইটা নিয়ে নেমে গেছি। তারপর আমার ওই দিনের সবচেয়ে লেটেস্ট ফোন iPhone 11 Pro Max, ওইটাও কিনে ফেলছি, সব অ্যাচিভ করে ফেলছি যা যা প্রয়োজন। তখন ডায়মন্ডের অনেক প্রাইস, সব কিছুর অনেক প্রাইস। তো আমি অনেক হিউজ ডায়মন্ড পাইতাম, আমাকে সব সাপোর্ট করতো। আমাদের বাংলাদেশি ভাই কমিউনিটির যারা প্রবাসে থাকে তারাও খুব সাপোর্ট করতো, কারণ তখন একটা পিকে ব্যাটেলের একটা সিস্টেম ছিল যে আমার বাংলাদেশের, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, অন্য কোনো একটা দেশের কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার একটা লাইভ হবে 5 মিনিটের। এই 5 মিনিটের মধ্যে যার লাইভে সবচেয়ে বেশি গিফট পড়বে 5 মিনিটের মধ্যে, সে হচ্ছে উইনার। তো আমার লাইভে 60,000 70,000 করে গিফট পড়তো, যে গিফটের দাম আপনার মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা। এই 5 মিনিটের মধ্যে 5 মিনিটের খেলায় আমি 1 লাখ 2 লাখ টাকা খেলা খেলতাম। ও মাই গড, এরকম ছিল আমার লাইকির জার্নিটা। তো এখন লাইকিটা অফ হয়ে গেছে, ইনশাল্লাহ আবার স্টার্ট করবো, কারণ লাইকিতে অনেক ধরনের মানুষ চলে আসছে, অনেক ধরনের খারাপ মানুষ চলে আসছে। এখনো আছে, কিন্তু ওরকমভাবে অফিসিয়ালরা অ্যাক্টিভ নাই, অফিসিয়ালদের সাথে ওরকমভাবে যোগাযোগ নেই আমার। আবার শুরু হবে ইনশাল্লাহ, ওদের সাথে যোগাযোগ করবো, আবার লাইকিতে ব্যাক করবো। কারণ টিকটকে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে সাডেনলি, জানি না কেন, থার্ড পার্টি কপিরাইটের কারণে। আমার এখানে কিছু হ্যাকার্সরা আছে যারা হচ্ছে আবার পোস্টও করেছে যে অশ্লীল ভিডিওর কারণে আমি অ্যাকাউন্টটা ব্যান করে দিলাম। আমি তো অশ্লীল ভিডিও করিই নেই জীবনে, র্যান্ডমলি রিপোর্ট করছে, র্যান্ডমলি ব্যান হয়ে গেছে। শুধু আমি না, আমি ছাড়াও বাংলাদেশের আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের অ্যাকাউন্টও ব্যান হয়ে গেছে। টিকটক কি এত হালকা? এই যে মাঝখানে একটা বাগ চলছে, ব্যান হয়ে গেছে সবার, আমার, তারপর আপনার RS ফাহিম, তারপর রাফসান্দা ছোট ভাই, তারপর আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের সবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আল্লাহ, 10 মিলিয়ন 11 মিলিয়নের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, চিন্তা করো, ব্যাক আনতে পারতেছে না। এটা আমি মনে করি যে এটা টিকটকের ব্যর্থতা। অ্যান্ড টিকটক এই দিকে একটু স্ট্রং হওয়া দরকার, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে প্রাধান্য দেওয়া দরকার, তাদেরকে সম্মান দেওয়া দরকার। আমি মনে করি যে এটা সম্মানের ঘাটতি। আমরা এত কষ্ট করে স্ট্রাগল করে আমাদের নিজের রক্ত পানি করে আমরা কন্টেন্ট করে আপলোড করতেছি এই টিকটকে, আপনাদের প্ল্যাটফর্মটা চালাইতেছি, কিন্তু আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন না। আমার অনেক মাঝে মধ্যে ইচ্ছা করে আমি টিকটক কমিউনিটির উপর একটা মামলা করি, সত্যি কথা। আমার শরীরটা জলে, আপনি বিশ্বাস করেন, আমার 6.5 মিলিয়নের একটা অ্যাকাউন্ট, 6.5 মিলিয়নের একটা অ্যাকাউন্ট অ্যাচিভ করতে 65 লাখ মানুষ আমাকে অনুসরণ করে, ওই অ্যাকাউন্টটা আমার ব্যান। এখন পর্যন্ত আমি ব্যাক করতে পারতেছি না, এন্ড আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করতে পারতেছে না। অফিসিয়ালরা কি বলে? বলতেছে আপনার অ্যাকাউন্ট আরো 3 বার ব্যান হয়ে গেছে, আমি 3 বার ব্যাগ এনে দিছি। আমি তো অশ্লীল কোনো ভিডিওই করি নাই, কোনো খারাপ কোনো কন্টেন্ট নেই, আমার কোনো মানে এলিগেশন দেখাইতে পারবে না যে একটা কন্টেন্ট আছে। শুধু আমার না, আরো অন্য কন্টেন্ট আছে যা তাদেরটাও ব্যাগ দিতে পারে নাই, শুধু আমার না। এটা আমি মনে করি যে টিকটকের ব্যর্থতা। টিকটকের কাছে আমার কয়দিন আগে তো যে অ্যালেক্স সবুজের একটা অ্যাকাউন্ট দেখলাম চলে গেছে। ওই যে যারা রিপোর্ট করছিল তারা আবার ওদের ক্লেমটা তুলে নিছে, তুলে নেওয়ার কারণে ওর অ্যাকাউন্টটা চলে আসছে, কিন্তু আমার ক্লেমগুলো কেউ তুলে নেই। মানে এই জিনিসগুলো খুবই বাজে। ফেসবুকেরও এই সিস্টেমটা আছে। ফেসবুকে যদি আপনাকে কেউ ফেক কপিরাইট মারে, তখন আপনি ওইটা যদি আপনি ফেসবুককে অ্যাপ্লাই করেন যে ফিডব্যাক দেন, আমার স্ট্রাইক চলে আসছে, আমার মনিটাইজেশন চলে গেছে, আপনারা দেখেন এটা আমার ওন কন্টেন্ট। ফেসবুক অনেক হালকা। ফেসবুক বলে আমার কিছু করার নাই, আপনাকে যে কন্টেন্ট কপিরাইট দিচ্ছে তার সাথে যোগাযোগ করেন। এটা খুব এটা আমি মনে করি এগুলো আপডেট হওয়া দরকার। বাংলাদেশে এগুলো একটা কমিউনিটি হওয়া দরকার, টিকটকের কমিউনিটি আসা দরকার, ফেসবুকের কমিউনিটি আসা দরকার, সবকিছু আসা দরকার। কোনো প্ল্যাটফর্ম খারাপ হতে পারে না, প্ল্যাটফর্মের মানুষগুলো খারাপ হয়, প্ল্যাটফর্মের ইউজারগুলো খারাপ হয়। এইটাই। এই সেলুনের মধ্যে ঢোকাটা কেমন করে? সেলুনের মধ্যে ঢোকার কারণ সেলিব্রিটি একটা মানুষ একটা সেলুন দিয়ে বসে আছে, এটা তো অনেক কঠিন ব্যাপার না। এটার সব অবদানই আমি বলি মাসুদ খান ভাইয়া, কারণ উনি আমাকে খুব সাপোর্ট করেছেন। উনি একজন উদ্যোক্তা, অ্যান্ড উনি বাংলাদেশের অনেক মানুষকে নিয়ে কাজ করতেছে। উনি আমার যদি বলতে চাই এক কথায় বাবা মার মতন উনি আমাকে ছায়া দিয়ে রাখছে, উনি সাপোর্ট করতেছে। আমি যখন জেলে ছিলাম উনিও আমাকে অনেক সাপোর্ট করছে, এই জন্য ওনার এখন অনেক কথা শুনতে হচ্ছে। একজন মানুষ আপনারা জানেন যিনি হচ্ছে যে অনেক খারাপ কথা বলতেছে ওনাকে নিয়ে। আমি বলতেছি না কিছু মানুষের কথার কারণে বলতেছি না, কিন্তু আমি শুরু করবো ওকে নিয়ে কথা। আমি যখন শুরু করবো তখন ও পালানোর জায়গা পাবে না, রাস্তাও পাবে না কোথাও। একটা মানুষ কতটা নিচের হতে পারে, কতটা ছোট হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে, এটা এই মানুষটা দেখলে বোঝা যায়। কেন একটা মানুষকে নিয়ে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে এসে এইরকমের মন্তব্য করে, কিভাবে, হাও? ওনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, ধরেন আমার বাবার মতো দেখি, আমার বাবা মায়ের মতন উনি আমাকে স্নেহ করে, উনি আমার বাবা মার মতন আদর করে, যত্ন করে আমাকে। আমার ঢাকা শহরে থাকার জায়গা ছিল, ওনার বাসায় আমার থাকার আশ্রয় দিছে। মামুন, তুমি আমার বাসায় থেকে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড়া করাও,
তারপর তুমি তোমার মতন করে মুভ করো, আমি তোমাকে তোমার বড় ভাইয়ের মতো সাপোর্ট করব, তুমি যত দূর যেতে চাও আমি তোমাকে তত দূর নিয়ে যাবো ইনশাল্লাহ। তোমার মধ্যে ওরকম কিছু আছে, আমি তোমাকে জাস্ট পুশ করব। এটা কিন্তু দরকার আমার মধ্যে, বা আমি ছাড়াও আমার মতন মামুন অনেক আছে যাদের অনেক প্রতিভা আছে, তাদেরকে জাস্ট একটু পুশ করলে তারা জীবনে অনেক কিছু করতে পারবে, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে, বাংলাদেশের বাইরে থেকে টাকা বাংলাদেশে আনতে পারবে। এটা জাস্ট পুশের অভাব। সো একটা সাপোর্ট দরকার, একটা হাত দরকার। সো ওই হাতটাই মাসুদ ভাই আমাকে দিছে। পার্মানেন্ট একটা আর্নিং সোর্স আমি খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে আমার পার্মানেন্ট একটা টাকা আসবে, আর্নিং হবে, আমার আর পিছুটান থাকবে না। ভার্চুয়ালটা হচ্ছে কি আপনার একটা পিছুটান থাকে, এই ইন্টারনেট আছে এই নেই, আপনি এই ভিডিও করতেছেন, আপনার ভিডিও দেখতেছে, একটা সময় আপনার ভিডিও দেখবে না। তো ওই রকমই আমি এই থটটা আমার মাথায় রাখছি যে আমি মামুন, আমাকে আজকে মানুষ ভালোবাসে, কালকে নাও বাসতে পারে। আমি মামুন, আজকে আমার ফ্রেম আছে, কালকে নাও থাকতে পারে। আমি আজকে মানুষের কন্টেন্ট দিতেছি তাই আমার মানুষ ভালোবাসে, কালকে আমি কন্টেন্ট দিব না, পরশুদিন আমাকে মানুষ ভুলে যাবে। তো পরশুদিন আমি কি করব? সেটার জন্য আমি একটা স্থায়ী একটা ইনকাম সোর্স করতেছিলাম। তখন হচ্ছে যে খুঁজতে 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 কোনো আইডিয়া পাচ্ছিলাম না। দেখলাম কি মাসুদ ভাই সবাইকে নিয়ে ব্যবসা করতেছে। যেমন আপনি দেখবেন যে মিরাজ আফ্রিদি, ওকে নিয়ে মুভ করছে। মিরাজ আফ্রিদি কিন্তু আমি দেখলাম ওর দুইটা হাত নেই, ওর জন্য খুবই অনেক অনেক দোয়া আমার মন থেকে, যে এতটা স্ট্রাগল করতেছে, এত ভালো করতেছে, অ্যান্ড ও পা দিয়ে অনেক সুন্দরভাবে লেখালেখি করতে পারে, অ্যান্ড খুবই ভালো একটা ছেলে। ও খুবই সম্মান দিয়ে কথা বলে, আমাকে খুবই ভালোবাসে, অ্যান্ড আমি ওকে খুব ভালোবাসি। তো তখন আমি আবার মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমাকে নিয়েও কিছু একটা করা যায় কিনা। বললো তোমাকে নিয়ে আমি প্ল্যানিং করতেছি, কারণ তোমার মধ্যেও কিছু একটা আছে, তোমাকে পুশ করতে হবে, তোমাকে পুশ করলে তুমি ভালো কিছু করতে পারবা। আমি বলি জি ভাই, আমিও করতে চাই ভালো কিছু, অ্যান্ড একটা স্থায়ী ইনকাম সোর্স চাই আমি। বলি ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি দেখি কিভাবে কি করা যায়, তোমাকে নিয়ে একটা সেলুনের চিন্তা ভাবনা করি, বিউটি লাইনের। সো আমি যেহেতু একটা মডেলিং লাইনে আছি, তারপর আপনার ভবিষ্যতে নায়ক হতে পারি। তারপরে দেখবেন আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান ভাইয়া, তাকে নিয়ে কিন্তু আমরা অনেক গর্ব করি। উনি নিজেও কিন্তু বিউটি রিলেটেড একটা বিজনেস করে, হারলেন ওনার আছেন, তারপর লিলি, আরও অনেক কিছু আছে। তো উনি কিন্তু বিউটি রিলেটেড ব্যবসাটা করতেছে, আমিও কিন্তু বিউটি রিলেটেড আসছি, যেটা হচ্ছে জেন্টস পার্লার। হ্যাঁ, গ্ল্যামার। সো এখানে কিন্তু আমাদের ভাইয়াদের যারা আছে, যারা সব ধরনের সার্ভিস দিতে পারবো আমাদের প্রিন্স কাট সেলুনে, অ্যান্ড আমিও নিতে পারবো, আমিও নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, অ্যান্ড নিজেকে হিরো বানাতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড যারা আসবে আমার সেলুনে তাদেরকে আমি হিরো বানিয়ে দিতে পারবো আমার প্রিন্স কাট সেলুনে। প্রিন্স কাটের মানে এই সেলুন ব্র্যান্ডের একটা জিনিস আমার মজা লাগে, 400 টাকায় অনেক কিছু দেয়। কি কি? হ্যাঁ, আমাদের প্রিন্স কাট সেলুনে 400 টাকায় পাচ্ছেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, একটা ব্রাইটনিং ফেশিয়াল, একটা লিপস কেয়ার, 5টা সার্ভিস পেয়ে যাবেন মাত্র 400 টাকায়। মানে দিস ইজ ওয়ে ইম্পসিবল, আমি চিন্তাই করতে পারি না, আমি এখনো যাওয়ার সুযোগ পাই নাই, বাট আমি যাইতে চাই। কেমনে হয়? অবশ্যই আসবেন। আর যাদের বিয়ার আছে তাদের জন্য হচ্ছে 700 টাকার প্যাকেজ, মানে যাদের দাঁড়িয়ে আছে তাদের জন্য। হ্যাঁ, যাদের দাঁড়িয়ে আছে তাদের জন্য 700 টাকার প্যাকেজ, যেখানে আছে হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেশিয়াল উইথ লিপস কেয়ার। ওকে, সবকিছু আছে এখানে। 6টা সার্ভিস পাবেন আপনার মাত্র 700 টাকায়। ওকে। আর আপনি এমনি নর্মালিও যদি আপনি ঝোপে ঝাপেও কাটতে চান, তারপরে কিন্তু আবার 400 টাকা এমনি লেগে যায়, 200 টাকা 200 টাকা। হ্যাঁ, তার মানে তো একটা জিনিস মামুন, যে আমি আই ডোন্ট নো প্রশ্নটা কেমনে অ্যান্সার দিবে ভাইয়া, কিন্তু আমার কাছে যেটা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তোমাকে সাধারণত নেগেটিভ ভাবে চেনার আগে তুমি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। জি, অবশ্যই। মানে ধরো ওই ভদ্রমহিলার সাথে, সরি এভাবে বলছি, ভদ্রমহিলার সঙ্গে পরিচয়ের আগে তোমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তোমার নিজের অর্থনৈতিক অবস্থার বদল হয়েছে, ইনকামের আল্লাহর মতো সঠিক পথ দিছে। সো যেইভাবে মানুষ ভাবে যে তার টাকা দিয়ে সব হয়েছে, ব্যাপারটা তো আসলেই সেটা না। আসলে সেটা না। ও নিজেও বলবে না, ও নিজেও সব জায়গায় বলে যে না, মামুনের গ্রামের বাড়িটা ও নিজের অর্থায়নে করছে, নিজের টাকাই করছে, আমি কিছু করে নিই। আর আমার হচ্ছে যে আমি তো বলছিলামই ও আমাকে কি গিফট করছিল, আর গিফট তো গিফটই, ওর সাথে গিফটের সাথে তো কোনো কিছু তুলনা না, ওটার সাথে কোনো কি বলে দায় দাবি নাই, ওটার মধ্যে কোনো কিছু নাই। ওটা নিঃস্বার্থ গিফট করছে। তখন আমার একটা ডাই হার্ট ফ্যান ছিল, ওর সাথে যখন আমার পরিচয়ের প্রথম ইয়ারটাতেই, যখন আমার প্রথম বার্থডেতে আসে, তখনই আমাকে একটা গাড়ি গিফট করে। হ্যাঁ, গাড়িটা গিফট করে, তখনই আমি মানে শক হয়ে যাই যে কি ও কতটা ক্রেজি করতে পারে, কেউ গাড়ি গিফট করে দিচ্ছে আমাকে, এতটা ক্রেজি আমার প্রতি, এতটা ভালোবাসে আমাকেও। ওর সাথে পরিচয়, ওর সাথে ভিডিও কলে কথা বলার কারণ হচ্ছে যে আমি অনেক পেটস পছন্দ করি। আচ্ছা, ওর বাসায় 2টা ডগি ছিল, একটা মারা গেছে, ওর জন্য খুব কষ্ট লাগছে আমার। আমি ওর বাসায় এই ঝগড়া থাকা অবস্থায় ওর বাসায় গেছি আমি শুধুমাত্র এই কুকুরটার জন্য। ওর বাসায় যে আসছে এই গত শুক্রবার, ওর জন্য আমার মনটা কান্না করছে, আমার ভিতর থেকে মানে কষ্ট লাগছে অনেক। এই জন্য আমি ওর বাসায় গেছি, নাহলে ওর বাসার সামনে ওর ছায়া পাড়াবো না আমি। ও যা কাজগুলো করছে আমার জীবন লাইফটা
মানুষ বলে পুরুষ কান্না করে না, আপনি একটু ওই যে ডায়লগটা দিতেছিলেন, মানুষ কান্না করে না, জেলখানার পুরো মাটিটা ভিজে আছে পুরুষের চোখের পানি। আমি জেলখানা থেকে বাড়া এটাই বলছিলাম প্রথম। আপনি যে কথাটা একটু আগে বলছেন এই কথাটাই আমি বললাম আবার, জেলের মাটি পুরুষের চোখের জলে ভেজা। সো আমি যে 24টা দিন কাটাইছি, এক একটা দিন এক একটা বছরের সমান ছিল, এক একটা দিন এক যুগের সমান ছিল আমার কাছে। মানে আমার কাছে যে কি কষ্ট লাগতেছিল, মানে আত্মীয় স্বজন নাই, তাও আবার কি কোরবানি ঈদ ফ্যামিলি ছাড়া করছি ভিতরে ঈদ, আমি জেলের ভিতরে ঈদ করছি ফ্যামিলি ছাড়া, জীবনের প্রথম ঈদ করছি। বাবা মাকে একটা জামা কাপড় কিনে দিতে পারি নাই, ভাই বোনকে একটা জামা কাপড় কিনে দিতে পারি নাই, একটা গরু দেখছিলাম যেটা কিনবো আমি জেলে যাওয়ার কারণে গরুটা কিনতে পারিনি। আমার ভিডিও কলে দেখা আছে, ভিডিও দেখা আছে, সব কিছু সিলেক্ট করা, কনফার্ম করা যায় গরুটা আমি কিনবো, আমি টাকা পাঠাবো, শুধু গরুটা কিনতে পারিনি, আমি কোরবানি দিতে পারি নাই। সব কিছু মিলে খুব একটা খারাপ একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন গেছে আমার লাইফের ভিতর দিয়ে। অ্যান্ড তখনই আমার বিজনেসটা ফার্স্ট মান্থ মে মাসের 31 তারিখে আমি গ্র্যান্ড ওপেনিং করি, জুন মাসের 2 তারিখ থেকে ওপেনিং হয়েছিল, আর জুন মাসের 9 তারিখে আমি পুলিশের কাছে ধরা খাই। এত বয়স্ক একটা মানুষের সাথে মিশলে কেমনে? ওই যে বললাম না, আমি একটা ওর সাথে প্রথম কথা বলাটা হচ্ছে যে, আটকে গেলাম এখানে, আবার শুরু করি। ওর সাথে প্রথম কথা বলাটা হচ্ছে আপনার পেটস নিয়ে। ও যখন আমার লাইভে অনেক কমেন্টস করতো, আর ও হচ্ছে যে কালারফুল কমেন্টস করতো, কমেন্টসের ভিতরে পার্পল হার্ট, ব্লু হার্ট, মানে পিঙ্ক কালার হার্ট দিত না, ও ব্যতিক্রম কালার সেন্ড করতো, চোখে লাগে, হ্যাঁ চোখে লাগতো, আর আমি কমেন্টসগুলো পড়তাম। তো পড়ার মধ্যে আমার একটা বান্ধবী ছিল সঞ্জিতা, ও কি করতো, ও একদিন কি করছে, আমরা আবার ফ্রেন্ডলি দুষ্টাইম ফাইজলাইম করতাম, মানে বন্ধু বান্ধবী থাকলে একসাথে কত রকমের কথা হয় না, কয় দেখ মেয়েটা তোরে তো অনেক কমেন্টস করে, মেয়েটা কিন্তু সুন্দর আছে, মানে ওর আগের ওই যে অনেক আগের পিকচারগুলো আপলোড করা ছিল, যেমন আপনার আমেরিকা, তারপর আর অন্য কান্ট্রি যখন ঘুরতে গেছিলো, যখন একটু কম বয়স ছিল তখন আপলোড করছিল। ওর রিসেন্ট পিকচারগুলো ছিল না, অ্যান্ড রিসেন্ট কেমন দেখতে সেটাও আমি জানতাম না। আচ্ছা, ও কেমন দেখতে সেটা না জেনে ওর সাথে আমি কথা বলতাম, আমার কোনো ইন্টারেস্ট নেই ও কেমন, ওর দেখতে কেমন ডাজন্ট ম্যাটার, কে কেমন দেখতে, ভাই আল্লাহ তাআলা সবাই সৃষ্টি করছে, আর সবারই বয়স হয়েছে, আমিও একটা সময় বুড়া হবো, আমারও মাংস ঝুলে যাবে একদিন, স্বাভাবিক, সবারই ঝুলবে। তো ওইগুলো চিন্তা ভাবনা করি না আমি, ও তাই তো ঠিক আছে। তারপর আমি না শেয়ার করছি, আমি ঢুকতে দেখতে না দেখি ওর না অ্যাকাউন্টের মধ্যে পেটসের ভিডিও আপলোড করা, মানে ডগিগুলোর ভিডিও আপলোড করা। তখনই আমি কি করলাম, মেসেজ ঢুকে ওর অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে মানে মেসেজটা অ্যাকসেপ্ট করলাম, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওর সাথে কনভারসেশন শুরু হলো। তো ওই দিন আমি কল দিলে ওর সাথে সারা রাত গল্প করলাম ডগগুলো নিয়ে, ডগগুলোকে দেখলাম কেমন কি আছে না আছে, ডগগুলো কীভাবে মেনটেন করে, ডগ রিলেটেড গল্প করছি সারা রাত। গল্প করার পর ওর সাথে এই একটা কনভারসেশন শুরু হলো ওর সাথে। তখন কি করলো, কিছুদিনের মধ্যে ওর ড্রাইভারের হাতে আমার কাছে একটা ডগি পাঠাইছে, ডগির বাচ্চা, মাত্র 20 দিন না 30 দিন বয়স, ডক্টর বয়স 30 দিন, এতটুকু বাবুটা আমার কাছে পাঠাইছে। এখনও পালি আমি, আমার বাচ্চার মতন সন্তানের মতন করে পালি। আমি এই কয়দিন আগে গ্রামে যে আসছি, মানে আমাকে দেখেও পারতেছে না যে আমার কাঁধে উঠা যায় লাফায় এমনি লাফাইতেছিল, গেউ করতেছিল, লাফালাফি করতেছিল, এত এক্সাইটেড হয়ে গেছে আমার দেখে, অনেকদিন পর দেখছো আমাকে। তো ও আমি যখন ঘুমাই আমার কোলে নিয়ে ঘুমাইতাম ওরে ছোটবেলা থেকে, পেলে পয়সে ওরা অনেক যত্ন সহকারে বড় করছে, মানে আমার বিছানায় থাকতো, আমার বিছানায় ঘুমাইতো, আমার প্লেটেই খাইতো, সব কিছু আমার সাথে ছিল এই ডগটা। তো ওইটা নিয়ে ওর সাথে সম্পর্ক শুরু আমার। তো যখন আমি দেখতেছি আমার গরম লাগতেছে আমার লাইভে, তখন কি করলো, এসি পাঠাই দিছে বাসায় আমাকে, আমি চাইনি ওর কাছে, আমি যে লাইভ করতেছি কি অবস্থা, কেমন আছেন সবাই, এই তো আজকে অনেক গরম পড়ছে, গরম লাগতেছে, হ্যাঁ গরম লাগতেছে, আসলে গরম লাগতেছে, এই গল্প করতেছি না, এটাও দেখতেছে লাইভটা দেখে বাসায় এসি পাঠাই দিছে। দ্যাট ক্রেজি। এইগুলো কি, এইগুলো হচ্ছে দেখাচ্ছে আমাকে পাঠাচ্ছে গিফটগুলো, আমি ওর প্রতি মানে অ্যাটেনশন যাচ্ছে আমার, যে এই লোকটা কে আসলে, মানে দিচ্ছে, একটা ডগ দিল, মানে ঠিক আছে সারা রাত কথা বলছি, গল্প করছি, একটা ডাইহার্ট ফ্যান হিসাবে আমি প্যাটস, আমাকে প্যাটস গিফট করছে, এসি পাঠাই দিল, দেখতেছে ফার্নিচার ভালো লাগতেছে না, ফার্নিচার পাঠাই দিচ্ছে, সবকিছু সেন্ড করতেছে। তখন আমার কিউরিয়াসিটি জাগলো, না ওকে ওর সাথে দেখা করা উচিত আমার, হয়তো আমার ডাইহার্ট ফ্যান, যেহেতু ফ্যানদের উদ্দেশ্য কি থাকে, পরিচয় হবো, তার সাথে সম্পর্ক হবো, তার সাথে সেলফি তুলবো, আমি তাকে সুযোগটা দিতে চাচ্ছিলাম, যে আমি তোমার সাথে তোমাকে সুযোগটা দিতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। আমার মা বলতেছে যে না, ওই তোর যেহেতু ফ্যান, তোর সাথে দেখা কর। কুকুর গিফট করতে পারে, যে সে তো ভালো মনের মানুষই হওয়ার কথা, কিন্তু এটা না। তারপর এই যে ও হচ্ছে যে আমার ফ্যামিলিও বলতেছে যে ওর সাথে দেখা কর, কারণ ও নিঃস্বার্থে এত কিছু করতেছে, তোর সাথে এখনো দেখা করে নাই, দেখা করা উচিত তোর। আমার আম্মু অসুস্থ শুনছে, আমি বললাম না আমার লাইফ ছিল ইনকাম, ওর সাথে যখন আমার লাস্ট ইনকাম 60,000 টাকা। স্ট্রেঞ্জ, মানে মজার ব্যাপার বিষয় হচ্ছে আমার লাস্ট ইনকাম 60,000 টাকা, লাইকের, হ্যাঁ শুরুর মাসে 60,000, শেষ ইনকামটা 60,000, 60,000 দিয়ে আমি শেষ করছি, মানে আমি আমার লাইফ কন্টিনিউ করি না, কারণ তখন থেকে আমি লাইলাকে সময় দেওয়া শুরু করছি। ওকে, লাইলাকে যখন আমি সময় দিই, কারণ আমি লাইভ করতে হয় 40 ঘন্টা উইকলি, মান্থলি 40 ঘন্টা লাইভ করতে হয়, কিন্তু 40 ঘন্টা লাইভ করলেই তো হবে না, আমার তো মানুষের সময় দিয়ে
মানে বেঞ্চ নিতে হবে, গিফট নিতে হবে। গিফট নেওয়ার জন্য 40 ঘন্টা ইনাফ না, 50 ঘন্টা 60 ঘন্টা 80 ঘন্টা সময় দিতে হয়। যত বেশি সময় দিব তত বেশি বেঞ্চ আসবে আমার, আর যত বেশি বেঞ্চ আসবে তত বেশি ইনকাম আসবে আমার, তত বেশি স্যালারি আসবে আমার। আমি যদি 80,000 বেঞ্চ পাই, কোম্পানি থেকে আমাকে 1,20,000 বেঞ্চ দিতে হবে, টোটাল 2 লাখ বেঞ্চ। 2 লাখ বেঞ্চ আমার প্রায় আপনার 1.5 লাখ, 2.5 লাখ টাকা এরকম ছিল আর কি। তো আমি যদি 2 লাখ কামাইতে পারি তখন আরো 2 লাখ কোম্পানি থেকে বোনাস দেয়, 4 লাখ বেঞ্চ, 4 লাখ বেঞ্চ আমি 2.5 লাখ টাকা 3 লাখ টাকা এরকম টাকা পাইতাম। তো যত স্ট্রাগল করতাম, যত বেশি লাইভ করতাম, তত বেশি টাকা পেতাম। তো লালার সাথে পরিচয় হওয়ার লাস্ট মান্থও আমার 60,000 টাকা ইনকাম ছিল, এটা লালাও জানে। যে লালার সাথে পরিচয় হওয়ার পর আমি আমার কাছ থেকে সরে গেছি, হেলামি শুরু করে দিয়েছি। সামহাউ ও আমাকে ডাইভার্ট করে ফেলছে এবং বয়স যেহেতু অল্প ছিল আপনার, আমার বয়স যেহেতু, আমি ওর সাথে তো পরিচয় প্রায় আপনার 4 বছর আগে থেকে, আমার 16 বছর বয়স থেকে ওর সাথে পরিচয়, 16 বছর বয়স থেকে ওর সাথে সম্পর্ক। নাবালক অবস্থায় মিশছেন ওর সাথে? হ্যাঁ। তাহলে তো সে অপরাধী ইনফ্যাক্ট। সেটা আর কি দেখবে, বাংলাদেশে তো এই আইন নাই পুরুষদের জন্য। আমি যে জেল খেটে আসছি, এটা তো মামলাটা নেওয়ারই কোনো কথা না, কেন নিবে এটা? এখানে ধর্ষণ আসে কিভাবে? আমি ধর্ষণ মামলা কিভাবে খাটলাম? এগুলো নিয়ে কথা বলতে চাই না, যেহেতু মামলা চলমান এখনো। আপনি নাবালক অবস্থায় তার সাথে মিশছেন, যেহেতু এগুলো আইনগত প্রক্রিয়া, আমি বলতে চাই না। হ্যাঁ, ওকে। দেন কখন মনে হলো যে থাকা যায় না? কখন মনে হলো না, আমার মনে হলো যে না, ব্যক্তিগতভাবে সে মানুষটা ভালো, তার সাথে একটু সাপোর্ট দিয়ে তার সাথে কাজ করি। প্রথম কিন্তু 1-1.5 বছর সাথে কোনো রিলেশন ছিল না আমার, এরকম ফ্রেন্ডশিপ ছিল, ওর সাথে কথা বলা, এই সেই নর্মাল কথা। আমার বাসায় আমি থাকতাম, আমার বাসায় থাকতো। 1-1.5 বছর, প্রায় 1.5-2 বছরের সাথে কথা, মানে মোবাইলে কথা হয়েছে, মোবাইলেই দেখা হয়েছে। মানে এর মধ্যে আবার মাঝখানে প্রথম দেখা হলো কি হয়, আমার সাথে দেখা করতে চাইছি, দেখা করে নাই আমার সাথে, দেখা করে নাই। হুট করে আমাকে কল দিয়ে বলতেছে কালকে ঈদ না, যেন আজকে ঈদের দিন মনে বলছে, আজকে ঈদের দিন, তুমি যদি দেখা না করো আমার কাছে কেমন লাগবে, আসো আজকে দেখা করে। আমি কিভাবে দেখা করবো? বলছে তুমি এরকম বাড়ি ধারা ডিউচেস আসো, এত আমার বাসা, তুমি ঝুঁকবা, দারোয়ানকে বলবা যে আমি উপরে ভাড়াটিয়ার বাসা যাচ্ছি। ঠিক আছে। ও যে বলছে, আমি সে ওর বাসার সামনে গেলাম, বাসাতে ঢুকলাম, দারোয়ান জিজ্ঞাসা করলো, আমি বললাম যে আমি 6 তলায় ভাড়াটিয়ার বাসা যাচ্ছি। বলে ঠিক আছে। এটা বলে ছাদে গেলাম, ছাদে যে ওর সাথে প্রথম মিট, তাও অন্ধকারে, একদম ঘুটঘুটে অন্ধকার, ওকে দেখি। তো ও কেমন, ও এটা দেখিনি আমি। ও কি ফর্সা, কালো, মোটা, চিকনা, কিছুই দেখিনি। একটা মানুষ আমাকে ভালোবাসে, একটা মানুষ আমাকে ভালোবাসে, তার সাথে আমি দেখা করতে গেছি, এইটা আমার ইন্টেনশন, আর কিছু না। সেটা প্রথম মিট। এই মিট করলাম, এটা হলো জীবনের প্রথম ভুল। সেকেন্ড, ওর সাথে আবার মিট করলাম, এইটার চেয়ে ভুল আর হইতেই পারে না। এইটাই আমার অল লাইফের সবচেয়ে বড় ভুল। ওর সাথে সেকেন্ড মিটটা করছি ছাদে, সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফের, আমি মনে করি। কারণ এখন না হলে একটা মানুষকে ভালোবাসলে কি হবে, এই অনলাইনে এসে মানে মান সম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে, পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবং 4 বছর আমার সাথে ছিল, থাকার পর এখন 4 বছর পর একবার ধর্ষণ মামলা, প্রথম অ্যাটেম্পট টু মার্ডার মামলা, তারপর ধর্ষণ মামলা, এখন আবার কি পুরুষত্ব নিয়ে, গে নিয়ে কথা বলতেছে। ভাই আমি কে মানসিক প্রতিবন্ধী? কে আমি প্রতিবন্ধী না ও, নাকি জনগণ? কে? আমি প্রশ্ন রাখলাম এটা। আমি বললাম না কেউ মানসিক প্রতিবন্ধী। আমার মাথায় ঢুকে না, আমি ওকে নিয়ে কখনো কোনো কথা বলতে চাই না। কখনো কোথাও আপনি দেখবেন না কোথাও আমি ছোট করে কথা বলছি। ইভেন আপনার এই আজকের এই ভিডিওটাতেও কোথাও আমি ছোট করে কথা বলিনি। কিন্তু আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখেছি, যে একটা ভিডিও খুব ভাইরাল হলো যেদিন উদ্বোধন হচ্ছে সেলুনটা, প্রিন্স কাট সেলুন, সেই দিনও কিন্তু ওর সাথে কিন্তু রানিং আমার ঝগড়া চলে। তারপরও আমি কি বলছি, ওরে কেন আনছি যে এতটা বছর আমার সাথে ছিল, এখন আমার একটা সফলতার প্রথম ধাপ, আমি চাই ও আমার সাথে থাকুক, আমার সাথে উদ্বোধন করে। খুব অদ্ভুত লাগছে জিনিসটা আমার কাছে। সেই দিন আপনার সবাই আমাকে বলছে, মানে লাখ গুণ, যে একটা মানুষের সঙ্গে আমার ঝগড়া হইতে পারে, তার সঙ্গে আমার ব্যক্তি সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু একটা সময় তো সে আমার সাথে ছিল। আমি যে আমার সফলতায় তাকে আনছি মামুন, ট্রাস্ট মি, আমার আপনার প্রতি ভাই, মানে আপনি মিশাই বলেছেন, আমার এই সমান উঠে গেছে তোমার প্রতি আমার সম্মান। যে কত বড় মানুষ, এটাই তো মানুষত্ব, এটাই তো মানুষ। আমি যে একটা মানুষ, আমার মধ্যে যে একটা ভালো একটা মন আছে, মানুষত্ব আছে আমার মধ্যে, এটাই তো মেইন, এটাই তো উদাহরণ, এটাই তো প্রমাণ। কারণ ওর সাথে আমার ঝগড়া চলতেছে রানিং অবস্থায়, মানে অ্যাটেম্পট টু মার্ডারের মামলায় আমি জামিন নিয়ে বের হয়ে এসেই আমি পরে ওকে কি করলাম, নিয়ে আসলাম আমার উদ্বোধনে নিয়ে এসে ওকে নিয়ে উদ্বোধন করলাম। ও আমাকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে, তারপর আমি অ্যাপ্রিশিয়েট করছি। আমি চাইলে কিন্তু সিনক্রেট করতে পারতাম মিডিয়ার সামনে, এত মিডিয়া ছিল। আমি বলতাম তুই আমাকে হাত দিচ্ছিস কেন, সরাইতে পারতাম, থাকাইতে পারতাম। তোমাকে আনছি, ক্যাজুয়াল থাকো কেন এরকম চিপটি করতেছ, তোমার সাথে রিলেশন নাই আমার, এরকম বলতে পারতাম আমি, কিন্তু বলিনি। আমার কাছে মনে হয়েছে না, সে একজন ব্যক্তিতে, সে আমাকে একটা সময় ভালোবাসছে, একটা সময় তাকে আমি ভালোবাসি, একটা ভালো মানুষ ছিল সে আমার। কিন্তু সে আস্তে আস্তে যে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে,
সেটা সে নিজেও বুঝতেছে না। ইভেন তার ফ্যামিলি যে তাকে বলে সেটাও সে প্রাধান্য দেয় না। আর এখন আরেকটা হাসির বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ও এসে বলে আমার সংসারটা নষ্ট করে দিল। ওর সাথে আমার কিসের সংসার ছিল, সেটা বাইরে ছিল। তারপর আবার অনেকের ইনবক্সে সেন্ড করে যে আমার ওর কাছ থেকে আমার ফ্যামিলিটাকে রক্ষা করে রাখছি, আমার বাচ্চাদেরকে আমি সেভ করে রাখছি। ওর বাচ্চা যে আছে, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, ভিডিও প্রুফ আছে, যেখানে ও বলতেছে আমি অবিবাহিত, আমার কোনো বাচ্চা নেই। ভিডিও করে রাখছি আমি একদম ডিরেক্ট। যখন আমি ঝগড়া করছি আমি বলছি আমার একটা চাওয়া, তুমি বলো তুমি কি বিবাহিত না অবিবাহিত? বলছে আমি অবিবাহিত। তোমার বাচ্চা আছে? বলে না আমার বাচ্চা নেই। ও বলছে। আর এখন এসে আমি যখন জেলে ঢুকলাম, আমি যখন জেলের ভিতরে, তখনও কোর্টের নিচে দাঁড়ায় বলতেছে আমার বাচ্চাদের জন্য আমার খারাপ লাগতেছে, বাচ্চাদের জন্য এটা লাগতেছে, আমার বাবু। ও এখন স্বীকার করতেছে, মানে বের করে আনতেছে, বলতে চাচ্ছে যে মামুন যদি ফ্লাশ করে জিনিসটা খারাপ দেখা যাবে, আমি আগে ফ্লাশ করে দিই। মাস্টার মাইন্ড। ও মাই গড। ওই যে আমি এই প্রশ্নের উত্তরটা পাই নাই মামুন, যেটা আমি জিজ্ঞেস করলাম কখন মনে হলো যে আর থাকা যায় না? যখন দেখলাম এক্সট্রিম লেভেলের হয়ে যাচ্ছে। লাস্ট টাইম ওর সাথে যখন আমি ঝগড়া করে বের হয়েছি, এক এক সময় এক একজনের ব্লেম দিচ্ছ। একবার বলে আমার মার দোষ, আমার মা ওর কাছ থেকে বের করে নিয়ে গেছে। একবার বলে আর কোনোদিন দোষ হয় না সন্তানের জন্য। আমার, এবং ও এমন নিকৃষ্ট মানুষ, ওর জন্য ঘৃণা জন্মাইছে। আজকে যতগুলো খারাপ কথা ওকে বলতেছি, একমাত্র আমি ওই কথাটার জন্য বলতেছি। আর এই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে এই জন্য ওরে বলতেছি, না এত কথা জীবনে আমি বলিনি, কোনো ভিডিওতে বলিনি। ও আমার মাকে অভিশাপ দেয়, বলে আমি তোমার মাকে অভিশাপ দিচ্ছি, সে মরে যাবে, এমনভাবে মরবে তার রুহ বের হবে না শরীর থেকে, তার শরীর পচে যাবে। কত বড়, মানে আমি বলতে চাই না, মুখ দিয়ে বলতে পারতেছি না, মুখ দিয়ে কথাগুলো এতটা কত নিচে নামতে পারে মানুষ ভাই। ওর মা আমার রুম, মানে ওর রুমে যখন আমি থাকাকালীন ওর পাশের রুমটা কিন্তু আমার ছিল, যে রুমটা এখন হচ্ছে স্টোর রুম বানাইছে। অ্যান্ড ওর পাশে ও যে রুমটা থাকে, এই রুমটায় ওর বাচ্চা নিয়ে থাকে, অ্যালিসকে নিয়ে। হ্যাঁ, ও কখনো স্বীকার করে না এটার বাচ্চা বলে, ওটার কাজিনের বাচ্চা। অ্যালিসের বাবা ওর কাজিন, মানে ওর জামাই করে কাজিন বানাইছে। তারপর ওই মানে ওর বড় মেয়ের বাবা, ওইটা ওর কাজিন। আমি বলি ওনারা কোথায়? কারণ ওনারা কানাডা থাকে, ওর মা পালতে পারে না, তাই আমি পালি। আমি ছোটোবেলা থেকে অ্যাডপ্ট নিয়েছি, একটু স্পেশাল চাইল্ড, তাই আমি অ্যাডপ্ট নিয়ে রাখছি। আমার আর কিছু বলার নেই, এখানে অ্যাডপ্ট নিতেই পারে, স্বাভাবিক। উদয়মনের কি প্রমাণ এটা, যে উদয়মন ওর পালতেছে দুজনকে এনে, বলতেছে আমার উপরে যে বোনের মেয়েগুলো আছে তাদেরকে আমি পালছি। বাহ, ঠিক আছে, গুড। কয় ও পালছি, এখন বড় হয়ে গেছে, ওর বাবা মার সাথে থাকে, ওরা বড় হয়ে যাবে, ওদের বাবা মার সাথে থাকবে। এগুলো বলছি, কিন্তু ও যদি অস্বীকার করে তাহলে ও মানুষের কাতারে পড়ে না ভাই। একটা মানুষকে অপবাদ দেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, এটা আমি লেলাকে না দেখলে বুঝতাম না। আর লেলার সাথে চলার পর আমি মানুষের উপর 50% ভরসা হারাই ফেলছি, মানুষকে বিশ্বাস করা 50% হারাই ফেলছি। আমি যে একটা মানুষকে বিশ্বাস করবো, আমি লেলাকে আমি পৃথিবীতে আমার ফ্যামিলির পর ওকে শীর্ষস্থানে রাখছিলাম, অ্যান্ড শীর্ষস্থানে বিশ্বাস করতাম ওকে আমি, যে আমার পৃথিবীর দুনিয়ার সবাই যদি আমার খারাপ করে, পুরো পৃথিবী আমার ফ্যামিলির সহ যদি আমার অ্যাগেনিস্টে থাকে, লেলা আমার পক্ষে থাকবে। কিন্তু আই ওয়াজ রং। ও এটা প্রুভ করে দিছে। অ্যান্ড ওর রিসেন্ট কিছু পোস্টও আপনারা পেয়েছেন। এবং ও এত বড় নির্লজ্জ, ওই ভিডিওগুলো পোস্ট করার পরে আমাকে কল দেয়, আমাকে মেসেজ করে বলতেছে তুমি ভিডিওগুলো দেখছো, এখন ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখনো ফোন দেয়? এখনো ফোন দেয়। ও একটু আগেও ফোন দিছে ভাইয়া। এন্ড আছে মনে হয় এখানে, এই দেখবেন কোথায় দেখাবো, দেখানোর দরকার নেই আপনার, দেখাতে গেলে বহুত কিছু বের হয়ে যাবে, অনেক কিছুই আছে এখানে, আমার না ওরই। সো যখন মনে হলো, অনেকবারই ওর কাছ থেকে চলে গেছি, কারণ হচ্ছে যে ও মাঝে মধ্যে অনেক এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করতো মানুষের স্বাধীনতা নিয়ে, মানে এই বন্ধুদের সাথে চলতে পারবো না, এই মেয়েদের সাথে যেতে পারবো না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি আপনাকে একটু আগেও যেটা শেয়ার করছি, যে আমি যখন আমার মতো করে আমি মুভ অন করছি, আমি আমার মতো করে যখন পরিবারটাকে নিয়ে আগাচ্ছিলাম, তখন আমার অনেক বন্ধুদের সাথে হ্যাঁ পরিচয় হয়, বান্ধবীর সাথে পরিচয় হয়, তাদেরকে আনতাম, আমার বাসায় আনতাম, ভিডিও করতাম। কিন্তু ওর সাথে আসার পর কোনো বান্ধবের সাথে ভিডিও তো দূরের কথা বলতে পারতাম না আমি। তাহলে কন্টেন্ট করতে আসবে, কন্টেন্ট ওকে নিয়ে করতে হবে আমার, এটা হইলো। আর হচ্ছে, আর যখন বলি যে তুমি আমাকে দিবে না কেন, আমি কি তোমাকে মানা করি? তুমি প্রফেশনাল কাজ করো যখন, তখন তুমি করবে, আমার মানা কিসের? তুমি মানা করবা কেন ভাই? তুমি তো এটা দেখেই আসছো, তুমি দেখে আমার সাথে মানে একটা কথাবার্তা রিলেশন, মানে আপনাকে খাঁচায় বন্দি করার মতো অবস্থা। হ্যাঁ, এই যে প্রথম এই কুকুর দিল, ফার্নিচার দিল, এসি দিল, দেওয়ার পর আমার উপর মানে আকর্ষণ জাগলো, এটা টোপ আমি মনে করি। আন্ডারস্টুড। ওকে, একবারের জন্য কি এমন কখনো মনে হয়? এখনো ওই বারবার বলে কি আমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছুই না,
তো কোনো কিছুই না হলে এগুলা বারবার কেন তুই প্রসঙ্গ টেনে আনো? আমি তো আবার বলে যে আমি তো বলিনি, এটা মামুন নিজেই বলছে। আমি নিজেই বলছি কারণ হচ্ছে আমি একজন মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমি এটা স্বীকার করি যে তুমি কি করেছো আমার জন্য, তুমি আমার জন্য কতটুকু করতে পেরেছো আর কতটুকু করো নাই, সব কিছু আমি স্বীকার করতে পারবো আর বলতে পারবো। অনেস্ট রিভিউ আমি দিব। আমার তো লুকোচুরি করার কিছু নাই যে লালা আমার জন্য কিছু করে নাই, কিছু আমাকে দেয় নাই। কিন্তু তুমি যেটা দিয়েছো, অনেক জায়গায় বলে যে আমি লালাকে, আমি মামুন এই রিসেন্ট ভিডিওতে বলছে যে মামুনকে আমি এত দিয়েছি যে ও চাইলে ওই নিজেই ব্যবসা করতে পারতো। ও কি দিয়েছে আমাকে? কি টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে? আসলে কি টাকা দিত? কত টাকা দিয়েছে? ওকে প্রমাণ দিতে বলেন। কত টাকা দিয়েছো আমাকে? কি করতো? একটা গ্যাজেট কিনে দিত, একটা শার্ট কিনে দিত, একটা প্যান্ট কিনে দিত। আমি তো আমার বন্ধু বান্ধবকে কিনে দিই শার্ট প্যান্ট। যখন আমার মার্কেটে যে আমি 4-5টা কিনলে আমি বন্ধুকে একটা কিনে দিই পর। সাথে যে থাকে তাদের জন্য তো কিনি। আর ও তো আমাকে, আমার ডাইহার্ট ফ্যান ছিল, আমাকে ভালোবাসে, ও তো আমাকে দিবেই। এটা নিয়ে আমার বলার কি আছে? আমি তো মনে করি না বলার কিছু আছে। আমি এটা মানুষের কাছে তুলে ধরে আমি আরো নিজে লজ্জিত যে কেন আমি স্বীকার করলাম। অস্বীকার করাটাই ভালো ছিল, মানে মিথ্যাবাদী থাকা ভালো ছিল। সত্যবাদের কোনো ভাত নাই বাংলাদেশে, সত্যবাদের ভালো মানুষের কোনো ভাত নাই। আমি যে সত্য কথা বলছি, ভালো কথা বলছি, এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে নাই, লালো অ্যাপ্রিসিয়েট করে। বাট মানুষ এখন অনেস্টলি আমি যতটুকু দেখি, পুরো বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে প্রত্যেকরে মামুন কলজা জয় করে নিছে। এই ঘটনাটা না হইলে, লালার সঙ্গে এই বিচ্ছেদটা হওয়ার পরে যা যা হয়েছে, সরি ফর মাই ওয়ার্ড, জেলে যাওয়া, কেস হওয়া, পুলিশ হওয়া, এই সব কিছু হয়ে না মানুষ রিয়েল সত্যটা বুঝতে পারছে। তুমি যদি কাউকে একবার মাথায় তোলো, তুমি তাকে যদি আবার নিচে ফেলো, তার মানে তোমার মনে কোনো একটা ঝামেলা ছিল। তার মানে হচ্ছে তোমার মাথায় তোলাটা দেখানো ছিল, ওই ঘাম মোছানোটা দেখানো ছিল, ওইটা মিডিয়া ফোকাস নেওয়া ছিল আমার মনে হয়। আর যদি ও আমাকে পাওয়ার জন্য করে থাকে, কেন করবে এগুলা? কষ্ট পাওয়ার জন্য কেউ মানে সর্বোচ্চ তার পায়ে ধরতে পারে, প্রকাশ্য জনসভায় থাপড়াইতে পারে না। আজকে তুমি সোশ্যালি যেভাবে নিগৃহীত হইছো, 10টা মানুষ কিচ্ছু খারাপ করো নাই, কিন্তু এই অসম্মানটা তুমি কোত্থেকে ফেরত আনবা? তোমার যে একবার জেল খাটায় আসলো, দাগে আসামি করায় ফেললো, বিচার গিয়ে এক সময় হবে, বিচারের রায় হবে যে এটা প্রমাণিত হবে এটা মিথ্যা, কিন্তু তার আগ পর্যন্ত তুমি কিচ্ছু করো নাই। কিন্তু এই অসম্মান তো কোনোদিন আর ফেরত আসবে না। বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী এবং তারা বোঝে ব্যাপারটা। আমি ভিডিও নিচে কমেন্টসগুলো দেখে বুঝতে পারি। এবং তোমার ওই সময়কার ভিডিও এবং এখনকার ভিডিও দেখলে মানুষ আকাশ পাতাল বলে। আজকে যে চেঞ্জ, আজকে যেই আমার এখনকার ভিডিওগুলো দেখবেন আপনি, আমার ভিডিও কন্টেন্টের কমেন্ট সেকশনগুলোও দেখবেন আর ওর কমেন্ট সেকশনটাও দেখবেন, কতটা তফাৎ আছে। ব্লেম গেম। হ্যাঁ, এবং ও প্রকাশ শেষে বলতেছে আমি বস্তিতে থাকতাম, তখন আপনি মাসুদ ভাই কেন ওকে নিয়ে কাজ করলেন না? ও মামুন সাইদনগর থাকতো, তখন আপনি কেন কাজ করলেন না? কেন বাড়িতে আসার পর কাজ করলেন? এগুলো কি বলার বিষয়? তুমি ইনবক্সে বলো তাকে ফোন দিয়ে। এগুলো তুমি অনলাইনে এসে বলতেছো, আবার আমাকে লিখতেছো, তুমি দেখে ফেলছো, আমি ডিলিট করে দিছি। ইভেন ও আমি যেদিন ছাড়া পাই ওই দিন আমাকে যে হাত জোর করে বলতেছে, মামার জেলখানায় যখন আমি ছাড়া পাই, তখন আমার বাবা মার সাথে সাক্ষাৎ করতেছি, এর মধ্যেও ও তকবির করে কার সাথে কার মাধ্যমে আল্লাহই জানে, বাদীর তো কোনো নিয়ম নেই আসামির সাথে দেখা করা। ও যে আমার সাথে এখানে সাক্ষাৎ করছে, কীভাবে করছে আমি জানি না। ওর কত পাওয়ার, আমার তো পাওয়ার নেই ভাই, আমার তো ক্ষমতা নেই, তাই আমি জেল খেটে আসছি, না হলে ওর মতো মহিলা আমাকে জেল খাটাতে পারতো না। লাস্ট প্রশ্ন আর কিছু? ঠিক আছে, ওইখানে যে আমাকে বলতেছে, আমাকে বলে মামুন তুমি বের হয়ে সাংবাদিকদের কাছে কিচ্ছু বলবা না, কোনো ব্রিফিং দিবা না, কিচ্ছু করবা না। হ্যাঁ, তুমি ব্রিফিং দিবা না, তুমি জাস্ট আমাকে কল দিবা। আমাদের এই সব কিছুর মধ্যে একজন থার্ড পার্সন ছিল, সব কিছুর পিছনে থার্ড পার্সন ছিল, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ফোন দিবা, আমি তোমাকে সব খুলে বলবো। আমার কোনো দোষ নেই, তাহলে আমি এসব কেন বললাম, এসব কেন করলাম? বলে আমার কোনো দোষ নাই, আমি আর বাড়ায় যাইতে পারি। ওর বয়স কি কম যে ও বুঝবে না? ও কি অবুঝ, ইনম্যাচিউর যে মানুষের কথাই ও করবে? আমি যদি বলি ওকে একটা স্ল্যাং ইউজ করি, আমি যদি বলি তুই গু খা, তুই গু খাবি? সে তো খুবই সুন্দর কথা বলে আমার কাছে। আমি তার ইন্টারভিউ করছি, আমি তার কথা শুনে মুগ্ধ হয়েছি, কি গুছায় কথা বলে। আমি জানি না নীরব ভাই আপনার এই সাক্ষাৎকার দেওয়ার পর, ও দেখার পর কি কি রিয়াকশন দেবে আর কত দিক থেকে আমাকে বিপদে ফেলবে আমি জানি না, কিন্তু আমি পড়তে রাজি আছি। তারপরও দেশবাসী সত্যিটা জানা দরকার। এখনও আমি কিন্তু 100% সত্যটা এখনও বলি নাই। ওর যে লুকানো গোপন কথাগুলো আছে, ওর যে ভিডিওগুলো আছে, সেগুলো আরও বহুত কিছু আছে আপনার জানেনই না। রাইট নাও এখনও ওর হাজব্যান্ড ওর বাসায় আসে, এখনও ওর বাসা থেকে যায়, ওর হাজব্যান্ড ওর বাসায় এখনও আসে, এবং ওর হাজব্যান্ডের গাড়ি ও ইউজ করে, ওর গাড়ি ওর হাজব্যান্ড ইউজ করে। যেটা বলে কি আমি মামুনকে গাড়ি কিনে দিচ্ছি, কিন্তু আমাকে কিনে দেয় নাই। হ্যাঁ, ওই গাড়ি ইউজ করে ওর জামাই। এগুলো প্রমাণ আছে, এগুলো তো আমি এখনো দেই নেই আপনাদেরকে, দিব না এখন, একটা সময় দিব, আমি সব কিছু দিব, সব কিছুর প্রুফ আছে আমার কাছে, দলিল আছে আমার কাছে, ওদের বিয়ার দলিল পর্যন্ত আমার কাছে আছে। অ্যান্ড ও একটা না 2টা কর্নেলের কাছ থেকে ডিভোর্স পেয়েছে। কর্নেল তারা এত শিক্ষিত মানুষ, এত উচ্চ ফ্যামিলির মানুষ,
তাদের কাছে সে টিকতে পারে নাই, দুইটা ফ্যামিলির কাছে টিকতে পারে নাই। দুইটাই কর্নেল, দুইজনই কলিগ ছিলেন। এবং তাদের যে কি ধৈর্য তা তো আমরা দেখতেই পাচ্ছি। এন্ড তার চরিত্র নিয়েও এমন এমন ইনফরমেশন আমার কাছে আছে যেগুলো আমি বলতে পারবো, এখন বলবো না, একদম প্রপার দলিল নিয়ে বলবো। যখন আমার আরো কয়েকটা ভিডিও করতেছে, আমার আর কিছু নাই, আমার আর ওর কি করবে, আর আমাকে জেল খাটায় ফেলছে, আমার পুরুষত্ব নিয়ে দাগ উঠায় ফেলছে, আমার কি বাদ দেয় নাই, ও কি বাদ দেয় নাই, কি নাই আমার, মানে জুতে কিছু রাখছে সোশ্যাল মিডিয়াতে, কিচ্ছু নাই আমার। এখন আমার ভরসা শুধু পাবলিক। আমি চাচ্ছি আমার নতুন করে আমার জীবনটা শুরু করতে, নতুন করে মামুনকে গড়ে তুলতে, নিজে একজন উদ্যোক্তা হতে চাচ্ছি। আমার ধারা যেন আরও 10টা 15টা 20টা ফ্যামিলি চলতে পারে, এটা আমি চাচ্ছি। এইখান থেকে আরও শুরু করবো, 200-300 পরিবারকে আমি চালানোর চেষ্টা করছি, সেটা ও করতে দিচ্ছে না। ও আমার মেসেজ আছে, মাসুদ ভাইকে পাঠাইছে যে আপনাকে আমি বলছি মামুনের ব্যক্তিগত লাইফ থেকে সরে যান, প্লাস বিজনেস লাইফ থেকে সরে যান, না হলে আপনার কি করতে হয় সেটা আমি দেখে নিব। ওপেন থ্রেড। যখন উনি সরে না গেল, ওনার সাথে আমি ওনার বাগেরহাটের গ্র্যান্ড ওপেনিংয়ে গেলাম, ওনার একটা মাসুদ খান বিউটির জন্য ওপেন হয়েছে বাগেরহাট, সেই দিন রাত থেকে ওর ফেটে গেছে। তারপরের দিন ও মাসুদ ভাইকে গেটে বলে সমকামি টমকামি এগুলো বলে ভিডিও আপলোড করা শুরু করছে। এতদিন ছিল মাসুদ আপন মারপেটের প্লাস্টিকের ভাই, এমন কিছুই না। এখন মাসুদ সমকামি, ঠিক আছে, এখন মাসুদ ভাই না। আবার যখন একটু বুঝছে যে না, এটা আমি অনেক ভুল বলে ফেলছি, এটা কোনো প্রমাণ আমার কাছে নাই, আইসিটি মামলা আসবে, এটা আসবে, সেটা আসবে, বুদ্ধিমান তো, এডুকেটেড তো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে। আপনি দেখবেন রাজনীতির আগে শেখ তন্ময় ভাইকে নিয়ে হচ্ছে যে আওয়ামী লীগের পোস্ট টোস্ট করছে, যখন দেখছে স্টুডেন্ট চলতেছে সব ডিলেট, স্টুডেন্টের পোস্টও কিন্তু করে নাই, যখন স্বাধীনতা পাইছে তারপর পোস্ট করছে। পোস্ট করার পর ওর ক্যাপশন দিছে যে মামুন কেন স্টুডেন্টদের দিনে পোস্ট করলো না, তুমি কেন পোস্ট করলা না? আমি তো ট্রমায় ছিলাম বাবা, তুমি আমাকে জেল খাটায় আনছো 24 দিন, আমার ফ্যামিলি ছাড়া আমি ঈদ করছি, আমি তো ট্রমার ভিতরে ছিলাম। আমার কি দেশ, কি আমি নিজেই তো নাই, আমার দেশ দিয়ে কী করবো? আমি নিজে তো মরে গেছি, আমার ভিতর থেকে আমি নিজে মরে গেছিলাম। একটা মানুষ ফ্যামিলি ছাড়া ঈদ করছে, একটা মানুষ ফ্যামিলি ছাড়া 24টা দিন ছিল, তার ভিতরে কিছু আছে? এটা কেউ বুঝবে না। এটা কেউ বুঝবে? কারো বোঝানোর ক্ষমতা আছে? আমার কাছে ক্ষমতা নাই। যে এর মধ্যে দিয়ে যাবে সেই বুঝবে। আমি জানি ভাই, আমি বুঝি, এটা দুনিয়ার কাউরে বোঝানো সম্ভব না, কারো সম্ভব না। আমাদের বাংলাদেশের এই আইনটা আমি মনে করি যে খুবই একটা ইয়া করছে। পুরুষ নানানভাবে পুরুষ খুব দিক থেকে অবহেলিত এন্ড নির্যাতিত। একটা মেয়ে শুধু বিচারকের কাছে গিয়ে কান্দায় পড়বে, মাননীয় বিচারক আমি শেষ, কিছু দেয় শেষ। তো কেন চলে আসাটা হইলো সেটা কিন্তু ধরা হয় নাই। লাস্ট ঝগড়াটা ছিল ওর ফ্যামিলি নিয়েই, কারণ আমি তখন প্রমাণ পেয়ে গেছি, আমার হাতে সব ধরনের প্রমাণ চলে আসছে যে এটা ওর নিজের মেয়ে। ও মানে এই 2-3 বছরে কিছু বুঝো নেই? না, আমার কাছে স্টেটমেন্টও আছে। আমি যখন বুঝছি, বোঝার পর আমি জাস্ট দলিল পাই নাই, কাগজ কলমে বোঝা যায় না একটা মানুষকে। না, ও বলছে কি জানেন, ও এমন বলছে যে আমি জীবনের ছেলের দিকে তাকাই নেই, আমি জীবনের প্রেমই করি নেই। এইটা ওর বয়ান ছিল, ওর ব্রিফ ছিল আমার কাছে ওর কথা ছিল এটা, যে আমি জীবনে প্রেমও করি নাই, আমার ফ্যামিলি এরকম ছিল, এইটা ছিল সেটা ছিল, আর্মির এটা থেকে বড় হয়েছি আমি বড় লোকের মতন, আমাদের বাংলো বাড়ি ছিল, এটা ছিল, ওর বাবা আমার কর্নেল ছিল। এখন আবার যখন সিম্পিতি দরকার ছিল তখন বলে আমি লাইফে অনেক স্ট্রাগল করছি। একবার বলে যে রানীর হালে ছিল, একবার বলে যে ফকিনীর মতো ছিল। মানে সিম্পিতি কীভাবে নেওয়া যায় এটা ওর ভালোভাবে জানে, ওর কাছে এনাফ আইডিয়া আছে, অ্যান্ড ওর কাছ থেকে বুদ্ধি নেওয়া আপনাদের দরকার, নিলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, অনেক বড় হইতে পারবেন। আমি মনে করি অনেক বড়, যে বড়ের কোনো দাম নেই। হ্যাঁ, তারপর চলে আবার মেইন পয়েন্টে যাই, ফালতু কথা না বলে। মেইন পয়েন্ট হচ্ছে ওর সাথে ঝগড়া হওয়ার হচ্ছে যে আমি জানতে পারি যে ওর ফ্যামিলির স্ট্যাটাসটা কি, ওর স্ট্যাটাসটা কি, ওর ম্যারিড লাইফটা কি, ওর জামাই কয়জন, ওর বাচ্চারা কয়জন, ওর চরিত্রটা কেমন, সব কিছু নিয়েই আমার একটা আইডিয়া আসে। কারণ ওর কিছু ফ্রেন্ডসদের সাথে আমি পরিচয় হই এখানে। ও কিন্তু 3-4 বছরে ওর একটা ফ্রেন্ডসদের সাথেও আমার পরিচয় করে নাই। লাস্ট এই 24 সালে পরিচয় করাইছে কয়েকজনের সাথে, তাদের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পাই, অ্যান্ড আমি নিজেও কিছু ওর মোবাইল থেকে বের করি। কারণ ও কি করতো, আমার মোবাইল চিরুনি চালান দিত। এইটা আমি একদম ডিসলাইক করতাম, আমার মোবাইলে চিরুনি চালান দিত। ভাই আমি আতঙ্কে থাকতাম, একটা মানুষ আমাকে হার্ট পাঠাইছে, আমি একটা মানুষকে হার্ট পাঠাইতেছে পারতাম না ভাই, আল্লাহর কসম, একটা মেয়েকে আমি হার্ট সেন্ড করতে পারতাম না, হার্ট সেন্ড করতে পারতাম না। যে আমি বলছে ভাই আমি আপনার বিগ ফ্যান, আমি একটা হার্ট সেন্ড করবো, যে হ্যাঁ আমাকে আমার বিগ ফ্যান বলছে, অ্যাপ্রিশিয়েট ভদ্রতা হার্ট সেন্ড করবো, ওটা করতে পারতাম না। ওইটা করলেই ঝগড়া হইতো ওই দিন আমার সাথে যা তা ব্যবহার। আমার তো ইভেন ওর বাসায় দরজা আটকে একদিন পিটাইছেও,
এইগুলো এদিকে কাটা ফেলছে, এই ভিডিও ছিল আমার মোবাইলে, সব ছিল, ও কেটে দিছে, সব কেটে দিছে। যখন ক্যামেরাকে দিলি না, আমার মারছে, আমি কি এইগুলা কি তোমার বাসায় এটা ভাই, তোমার ফ্যামিলি এখানে, তোমার দারোয়ানকে, ওর দারোয়ানকে বলে তুমি গেট খুলবো না, গেট খুলে না, আমার বেরোতে দেয় না বাসা থেকে। ওর দারোয়ানকে, এই যে মিন্টু, ওরা জিজ্ঞাসা করলেই পাবেন, ওরা ধরলেই ডিম থেরাপি দিলেই বলে দিবে সব। আমার আটকে রাখতে বাসায়, আমি বের হয়ে যাও, আটকে যেতে দিবে না। লাস্ট বের হওয়াটা হচ্ছে যখন আমি সব জানতে পারি, অ্যান্ড আমি টাকা দিছি, আমার ইনকাম করা টাকা থেকে আমি ওর কাছে টাকা রাখি, কারণ আমার ঢাকা শহরে ওর বাসায় থাকতাম যেহেতু, ওর কাছে আমি টাকা রাখতাম। টাকা দেওয়ার পর ও টাকাটা হচ্ছে যে কি করলো, ওর ছোটো মেয়ের কাজের বুয়ার পিছনে ইনভেস্ট করছে, মানে খরচ দিচ্ছে, বেতন টেতন এগুলো দিচ্ছে। আমি বললাম তুমি টাকাটা জমা দাও নাই? বললো না। আমি কেন দাও নাই? কয় দেই নাই, আছে দিব। আমি কই তুমি আমার টাকা থেকে তোমার কাজিনের বাচ্চার টাকা কেন দিলা? তোমার কাজিনের বাচ্চার টাকা তোমার কাজিনই দেয়, মানে আমি কি কথা বের করার জন্য কিন্তু এগুলো বাড়ি দিচ্ছি আমি। ও আমার টাকা খরচ করুক, সমস্যা নাই, ও বাচ্চার পেছনে দেখ, কিন্তু আমি বাড়ি দিচ্ছি যেন কথাটা বের হয়। কারণ ও বলে কি আমার কাজিনের বাচ্চা, ওদের খরচ ওদের বাবারা চালায়, আমি 1 টাকাও খরচ করি না। তো আমি ওর বাড়ি দিচ্ছি যে ওদের বাবা টাকা দেয়, তুমি আমার টাকা কেন ওর পিছনে খরচ করলা? পরে এই কথার পৃষ্ঠেও কথা বলতেছে, তোর ব্যাংকে আমার টাকা আছে না? তোর আমি গাড়ি কিনে দিয়েছিলাম না, গিফট করছিলাম, তুই গাড়ি বিক্রি করে তোর টাকা ব্যাংকে টাকা রাখিস না? তুই এখন আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করে আমার বাসা থেকে বের হয়ে যা। এই বিহেভিয়ারটা আমার সাথে করছে। আমি বাড়ি দিছি কিন্তু ওরে, এই বাড়ির ফলটা কিন্তু এটা পেয়েছি আমি। পাওয়ার পর আমি 2 দিন ওর সাথে কথা বলি নাই, মানে ওর বাসায় আসি, ওর সামনে আসি, ওর মতো চলাফেরা করতেছে, আমি আমার মতন বসে আছি। কারণ ঢাকায় আমার আর কোনো রাস্তা নাই, আমার বাপের অর্ডার টাকা নাই, বাসায় 2-4-5টা বিল্ডিং বানাই থেকে গেছে আমার বাপে, একটা বিল্ডিং বানাই থেকে ওই জায়গায় থাকবো আমি, ওরকম কিছু নাই আমার। গ্রামে নিজ অর্থায়নে যতটুকু পাশে ততটুকু করছি। আমার বাবার যতটুকু সম্পদ ছিল, ওই সম্পদের জমির উপর আমি আমার একটা বাড়ি করে দিচ্ছি আমার বাবা মাকে। এটা আমার বাবা মার জন্য গিফট, এটা আমি মনে করি। অ্যান্ড আমার জন্য আমি এখনো কিছু করতে পারি নাই ঢাকা শহরে, ইনশাল্লাহ করবো। আমার জীবনে যা ইনকাম ছিল তা আমি আমার ফ্যামিলি পিছনে ব্যয় করে দিছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আস্তে ধীরে যেটা আসবে সেটা দিয়ে আমি ঢাকা শহরে কিছু একটা করতে পারলে করব। পুরুষের জন্য এর চেয়ে বড় কিছু সম্মানের হইতে পারে না যে সে নিজের ইনকাম দিয়ে মা বাবার সেবা করতেছে, ওর পায়ের ধুলো। আমার থেকে বড় লোক ছেলে পেলে আছে যারা হচ্ছে অনেক টাকা ইনকাম করে, অনেক ভালো এস্টাবলিশ, অনেক শিক্ষিত, তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। রাইট। তো তারপর কি হলো, আমি 2-3 দিন ওর সাথে কথা বলি না। তো হুট করে এক রাতে কি হলো, ও খাবার রান্না করে নিয়ে আসছে, গরম করে নিয়ে আসছে, রান্না করে না, গরম করে নিয়ে আসছে। আমি বলতেছে খাও, আমি বলছি আমি খাবো না, আমি এখন আমার মুড ভালো লাগতেছে না, গেম খেলতেছি। আমি গেমে থাকলে আমি কোনো দিকে আমার কোনো কিছু ভালো লাগে না। আমি 2 কানে হেডফোন লাগে, আমি গেম খেলি, পাবজি খেলি, আমি পাবজি প্লেয়ার। সো পাবজি খেলতে আমার কোনো কিছু ভালো লাগে না। ওই টাইমটাতে বলতেছে খেতে হবে, তুমি খাবা না কেন? আমি গরম করে আনছি। আমি খাবো না। তুই খাবি না কেন? তুই তাকারে শুয়েছে, আমার কষ্টটা কি তোর কষ্ট মনে হয় না? আমি কষ্ট করে আনছি। আমি হ্যাঁ কষ্ট মনে হচ্ছে, আমি তো খেলতেছি, আমি তো ব্যস্ত আছি, তুমি এরকম ব্যবহার করতেছো কেন? পরে খাবো, তুমি রাখো, ঠান্ডা হয়ে যাক, সমস্যা কি? তুই খাবি না কেন? আমি খাবো না। এইগুলো এক কথায় 2 কথায় আবার ওই তুই এরকম 2 দিন যাবত এরকম ব্যবহার করছিস কেন আমার সাথে? আমি জানিস না কেন ব্যবহার করতেছি, কেন করতেছি? তোমার এই মেয়ে নিয়ে, এইগুলো নিয়ে তুমি যে কথাগুলো বলছো, এইগুলো এই পেস্টে, এই কথার পেস্টে আমি কথা বলতেছি। ইভেন আমার একটা ভিডিও আছে, আপনি দেখলে ভাইয়া মনে হয় কান্নাই করে দিবেন। আমি ওর ঘরে বসে বসে একা একা কান্না করতেছি, মানে অঝরে কান্না করতেছি, হিচকায় কান্না কাঁপতেছে, হিচকায় এমনি অর্থ হতে কাঁপতেছে, এইভাবে কান্না করছিলাম। আমি ভিডিওটা পাবলিশ করি না, কেউ দেখে নাই। আমি একা একা ভিডিও অন করে আমি এমনি দেখতেছি, এমনি কি জানি বাঁচতেছিলাম আর এইভাবে কাঁদতেছিলাম। মানে ভিডিওটা আমি যদি সময় হয় আমি শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নেই। তো তখন হচ্ছে যে আমি ওর সাথে ওইটা শেয়ার করলাম, বলে তুই আমার মেয়ে সম্পর্কে একটা কথা বলবি না। আমার মেয়ে? হ্যাঁ, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। ও কিন্তু বলছেও, রিসেন্ট কিন্তু বলছেও যে এবারে ঝগড়াটা আমার থেকে হয়েছে। অনেক ইন্টারভিউতে আছে, আরিফ ভাই আর ওই যে আপনার আরো অনেকে আছে, মেহেদি ভাই, আরো অনেকে ইন্টারভিউ আছে, মিঠুন, তাদের ইন্টারভিউতে আছে যে এবারে ঝগড়াটা আমার থেকে হয়েছে। কিন্তু আমি সরি বলছি, মামুন ব্যাক আসতেছে না। সবসময় কি ব্যাক আসা যায়? ও ইভেন এমন একটা সময় গেছে, আমি আপনাকে আরেকটা জিনিস পাস করে গেছি। আপনাকে কি বললাম যে ওই এখনো যতটুকু গল্প বলছি, ধরেন একটু আগে তো 50 ছিল, এখন 60 হবে, আরো 40% বাকি আছে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমনিতে অবাক হয়েছি। এনিওয়ে ব্রাদার, আমার বাসায় ও ইলেট ফোর্স নিয়ে উঠছে, সেটা এখন না, সেটা যখন আমি ওর বাসা থাকি না, আমি আমার মতোই থাকি, আমার বাসায় থাকি যখন, তখনকার গল্প এটা। যখন আমার বাসায় আমি থাকি, এটা 2022 মেবি 22 সালের কথা, মেবি 21-22-এর দিকেই, তখন এলিট ফোর্স নিয়ে উঠে যে আমি তোকে যা যা দিচ্ছি তা খুলে নিয়ে যাবো, আমি তুই নিয়ে যা, এসি, টিভি, ফার্নিচার সব কিছু খুলে, মান নিজস্ব সব শেষ বিল্ডিংয়ে, বাড়িটা সব টাকায় আছে, কি হইতেছে?
ইলিট ফোর্স বডিগার্ড নিয়ে আসছে, ওরে নাকি হত্যার চেষ্টা করবে এখানে, ও নিজেকে ইনসিকিউর ফিল করতেছে। আমি কই ঠিক আছে তুমি সবকিছু নিয়ে চলে যাও, আমাকে আমাকে তোমার কাছ থেকে মুক্তি দাও। তখনই কিন্তু ওর সাথে আমি থাকি না, তখনও ওর সাথে থাকা না, তখন আমি আমার মতোই থাকি, আমার বাসায় থাকি, ওর বাসায় থাকে। ওই টাইমটাই ওই এই সিচুয়েশন করছে। তারপরও আমার বাবা মা তো আমার বাবা মার সামনে, আমার মার সামনে এগুলো তো খুব খারাপ ছিল। তো আমার মার সামনে ও একদম অ্যাট লাস্ট যখন ওর হুদিশ আসছে, জ্ঞান আসছে যে আমি কি করতেছি, আমি সব হারাই ফেলতেছি, মামুন তো এখন সব দিয়ে দিতেছে আমাকে। ভাবছিল যে মামুনের কাছ থেকে সব কিছু নিয়ে যাই, মামুন মনে করবে যে টাকা লয়ে বলবে যে না তুমি নিও না, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমাকেই ভালোবাসি। দেখতেছেন না রং, ও মামুন বলতেছে তুমি নিয়ে যাও এগুলা, আমাকে মুক্তি দাও। আমি এখনও যদি আমার ইনবক্স বের করি ওর সাথে, আমি 100টা মেসেজ দেখাতে পারবো যেখানে আমি চাইছি ওর কাছে মুক্তি। বলছে আমাকে তুমি মুক্তি দাও, আর কিছু চাই না তোমার কাছে, আমি মুক্তি দাও আমাকে, আমার মতো বাঁচতে দাও। আমাকে বাঁচতে দিতে চাচ্ছে না। জেল খাটানোর পরেও এখন আবার আলোচনা শুরু করতেছে এইটা ওইটা নিয়ে, এটা সেটা বলে, যে আমি টাকার জন্য আমার মা নাকি বেটাদের কাছে বিক্রি করে দিচ্ছে আমাকে, আর বলে বেটির কাছে বিক্রি করে দিচ্ছে। তো তুমিও তাহলে কিনে নিস আমাকে টাকার বিনিময়ে, স্বীকার করলে তাইলে? এগুলা মানে অ্যাকসেপ্টেবল না। অনেক স্টোরি আছে, আর আরও স্টোরি আছে। এগুলো ক্ষমা করতে 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 একটা মানুষের কতবার ক্ষমা করা যায় ভাই, কতবার ক্ষমা করা যায়। এক হাতে কখনো তালি বাজে না। ওরা যে মারছিলাম আমি, এটা ওর ব্যবহারের কারণে মারছিলাম। আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, একটা মানুষকে আমার বাসার সামনে আসতে দেয় না, মেয়েদের কাছে দেয় না, আমার ক্লোজ ফ্রেন্ডগুলোকে আসতে দেয় না, ছেলেগুলোকে আসতে দেয় না। আমি মদ খাই, নেশা করি, কি না করি, এগুলো কি করি আমি আমার নিজে টাকায় করি কোনো কিছু? আমি যাই পার্টিতে এনজয় করি, দেখি, মজমস্তি করে চলে আসি। ও এক জায়গায় প্রুফ দিতে পারবে মামুন নিজের টাকা নষ্ট করে খারাপ কাজ করছে, একটা জায়গায় প্রুফ দিতে পারলে আমি ওর জুতার বাড়ি নিব। আমি একটা টাকা খরচ করে খারাপ কাজ করি না, এখন আমি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না। শুধু মাঝে মধ্যে একটু পার্টি হয়, ছেলেরা বার্থডে পার্টি, বিয়ে পার্টি, বন্ধুরা মিলে হালকা পাতলা একটু ড্রিঙ্কস হয়, এটাই এরকমই। ওই দিন একটা বার্থডে পার্টি, ওই যে ও কিন্তু বলছে একটা ভাইয়ের বার্থডে পার্টিতে গেছে, একটু ড্রিঙ্কস করছে, স্বাভাবিক, ওইটা হয় বন্ধু বান্ধব। কিন্তু আমি এখন বলতেছি, অনেকে এই ভিডিওটা দেখে অনেক খারাপ বলতে পারেন যে এটা করছে, আবার বুক ফুলায় বলতেছে। বুক ফুলায় বলা না ভাই, এটা বুক ফুলায় বলা না ভাই। আমি বলতে চাচ্ছি যে আমার ইন থেকে আমার লাইনটা ক্লিয়ার করতেছি, যেহেতু করেই ফেলছি যেটা, এটা তো আমি এখন আর করতেছি না। যেটা আমি করে ফেলছি সেটা ভুল করাটা তো হয়েই গেছে, যা করার হয়ে গেছে। নতুন একটা মামুন, আর আমার বয়সটাই কতটুকু, আমার বয়সটা মাত্র হচ্ছে 22, মাত্র আমার বয়সটা 22, আর সাবালক হইতেছো সবাই মাত্র। হ্যাঁ, আর আমার এই 14 বছর বয়স থেকে হচ্ছে যে আমি 14 না 15 বছর বয়স থেকে আমার ফ্যামিলিটা আমি রান করতেছি। আমার ফ্যামিলির A to Z সব ধরনের চিন্তা ভাবনা, আমার ভাইয়ের ফ্যামিলি, আমার ভাইও বিয়ে করছে, তার ফ্যামিলিটাও আমি চালাই। তার বউ আছে, স্ত্রী মৃতভাবী, তারপর ওর 2টা বেবি আছে। এইগুলো সব কিছু আমি দেখি, সব কিছু টেনশন মাথায় নিয়ে আমি কাজ করতেছি। তো একটা না একটা দিক থেকে তো আমার ভুল হবেই, আমি তো স্লিপ করবোই। আমি তো ছোট মানুষ, আমি তো অত ম্যাচিউর মানুষ না, অত এডুকেটেড পার্সন না। আমার পিছনে তো অত বড় ব্যাকগ্রাউন্ড নাই, আমার পিছনে 10-12টা উপদেশটাও নাই। আমি নর্মাল একটা পার্সন, আমার আইকিউতে যতটুকু কোলায় আমি ততটুকু করি। আমি এই পর্যায়ে আসি আমার নিজ আইকিউর দ্বারা, নিজ বুদ্ধিতে। আমার কেউ তুলে দেয় নাই, আমার কেউ নিয়ে আসে না এই পর্যন্ত। অ্যান্ড লেলাকে যে এই বাংলাদেশের মানুষগুলো চিনে, এটার অবদানকে এটা আপনারাই বলে যাবেন, এটা আমি বলতে চাই না। আমি মনে করি এটাও নিজের যোগ্যতা, কিন্তু অবদানটাকে সেটা সবসময় স্বীকার করতে হবে, মানতে হবে। চিনে সবাই তোমার কারণে। এবং একই সঙ্গে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, অ্যাজ ওয়েল যারা দেখছে, এই লাখো কোটি মানুষ, আপনাদেরকে অনুরোধ করতে চাই, হাত জড়ো করে অনুরোধ করতে চাই। ধরুন 10টা মানুষ এই ছেলেটাকে টেনে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু এই ছেলেটা নিজের পায়ে সৎ পথে ইনকাম করার চেষ্টা করতেছে, এবং তার সেলুন, তার ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে 20টা ফ্যামিলি চালাচ্ছে, তাদের মুখে রুজির ব্যবস্থা করে দিচ্ছে, আল্লাহর তরফ থেকে রিজেক আনার চেষ্টা করতেছে। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সাপোর্ট করবেন। আপনি যদি ভদ্র মানুষ হয়ে থাকেন, আপনি আপনার যতটুকু সাধ্য আপনি অন্তত তার কাছে গিয়ে সেবাটা নিতে পারেন। আপনি প্রিন্স কাট সেলুনে আসবেন, আমার প্রিন্স কাট সেলুন থেকে সার্ভিস দেবেন। এই প্রিন্স কাট সেলুন দ্বারা আমি আপনাদের সেবা করতে পারতেছি, এন্ড সেবা করে যাব। এন্ড আপনারা যদি সার্ভিস নিয়ে যান, সেটা আমার জন্য সাপোর্ট হবে, এটা একটা বিরাট সাপোর্ট হবে। একজন পুরুষ যে কিছু করতে পারে সেটা দেখিয়ে দিতে পারবো আপনাদের সাহায্যর ধারা। আপনারা যারা এক জায়গায় ফিক্সড সার্ভিস নেন সেলুন, আপনারা একটু মুভ করে আমাদের এখানে এসে বেড়ায় যান, দেখে যান প্রিন্স কাট সেলুনের সার্ভিসটা কেমন। খারাপ লাগলে আপনি গালি দিন, খারাপ লাগলে গালি দিয়ে দেন আমার কমেন্ট সেকশনে, অথবা ভিডিও করে যায় গালি দিয়ে আমার সামনে দাঁড়ায় একটা ভিডিও অন করে গালি দিবেন, এই মামুন তোর সেলুনে আসলাম, এরকম খারাপ হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আপনি বলে দিয়ে যায়। ভালো কিনা, যদি ভালো কিনা তার প্রমাণ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা কিছু করার চেষ্টা করতেছে, এটাতে আপনার সাপোর্ট করা উচিত, সাপোর্ট চাই। আর আমি জানি না এই ভিডিওটা হওয়ার পর আমার কি হবে না হবে, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আর আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট একটা মানুষ, নগণ্য একটা মানুষ, আমার অডালা টাকা নাই, অডালা অনেক কিছু নাই। আপনারা যদি মনে করেন যে
যাক আমি আবার কিছু বলতে চাই না, আমি আপনারা আমার ভালোবাসা রাখবেন, ভালোবাসা দিয়ে রাখবেন। একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম, আমি এটাকে ট্র্যাপই বলবো। ট্র্যাপের থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছিল আমার ইন থেকে, তোমার ইন থেকে না। এটাকে ইংরেজিতে বলে হানি ট্র্যাপ। শিকার, সেটাই শিকারই হয়েছে আমি। কারণ সে এখন এসে যেভাবে বড়াই করে কথা বলছে, আমি যা দিয়েছি সা দিয়ে ব্যবসা করতে পারতো। কি দিয়েছো তুমি? কিছুই দাওনি। যা দিয়েছো সেটা ক্ষণিকের, সেটা দিয়ে এনজয় করতে পারবো, মজা করতে পারবো, সেটা দিয়ে ফিউচারে কিছু করতে পারবো না।